ডাক্তার ভিতরে ঢুকেই বলল, ম্যাডাম সব কিছু রেডি আছে, এখন শুধু আপনি বলেন তাহলে আমি ইঞ্জেকশন দিয়ে দিব। হুম, দিয়ে দেন। আর এটা দিলে তো একদম পাগল হয়ে যাবে, ভালো হবার তো কোনো সম্ভাবনাই নাই। আমি তোতলাতে তোতলাতে বললাম, পাগল মানে কি বলিস এসব? তোরা সবাই মিলে। আজকের পর থেকে তুই পাগলা গারোতে থাকবি, পাগল করার ভ্যাকসিন নিয়ে আসছি। আমি যেই দাঁড়াতে যাব তখন রাসেল আর ওর বউ আমাকে জোর করে চেপে ধরে বলল, যতই বাঁচার চেষ্টা করিস না কেন বাঁচতে পারবি না। প্লিজ আপু, এমন করিস না। আমার একটা মেয়ে আছে, অন্তত ওর জন্য আমাকে বাঁচতে দে। তোর পা ধরে অনুরোধ করে বলছি। বাবা, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি আর এখানে থাকতে চাই না। ওনারা খুব খুব খারাপ মানুষ বাবা। এত নাটকে দেখার সময় নেই। ডাক্তার, আপনি কাজ শুরু করেন। আপু, আল্লাহর দোয়াই লাগে, আমাকে প্লিজ তুই ছেড়ে দে। এমন করিস না আমার সাথে। আপু ইশারা করলে বললো আমার মুখে কাপড় ঢুকিয়ে দিতে। আর রাসেল আপুর কথা মতো তাই করলো। এখন আমার বাঁচার মতো কোনো উপায় নেই। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি টাকার জন্য যে মানুষ কতটা নিচে নামতে পারে। ডাক্তার এসে একসাথে 3টা ইঞ্জেকশন করলো। আমার চোখ দিয়ে পানি পড়ছে শুধু। হয়তো একটু পর আমি আমার নিজের ভেতরে থাকবো না। রাসেল আমাকে ছেড়ে দিতেই আমি পকেট থেকে কলমটা নিয়ে হাত ছিঁড়ে লিখলাম আমার মেয়েকে। এই পর্যন্ত লিখলেই আমি বেহুশ হয়ে গেলাম। রাসেল এবার হাসতে হাসতে বলল, তা আপু আমার টাকাটা কখন পাবো? হুম, পেয়ে যাবে, চিন্তা করো না। সবাইকে সবার ভাগ বুঝিয়ে দিব। এখন ওর চোখে একটু পানি দাও তো দেখি। মগ থেকে পানি নিয়েই লাদেনের মুখের ওপর ছিটিয়ে দিল। পানি দিতেই আচমকা রাসেলের সামনে ছেলেটা উঠেই নাচতে নাচতে বলছে, কি মজা কি মজা, আমি দেশের রাজা। এই কথাটা বলেই ছেলেটা নিজের শরীরের নিজেই আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলছে। হাসতে হাসতে বলছে, আমি দেশের রাজা, খাবো শুধু গাজা, মাতাল হয়ে নাচবো আমি, প্রজারা করবে মজা। ছেলেটার এমন পাগলামো দেখে একজনের চোখের কোণে জল এসে গেল। আর সেই মানুষটা এই পাগল ছেলের বড় বোন। চোখের পানি লুকিয়ে বলল, ওকে পাগলা গারোতে রেখে আসো, আর ওর মেয়েকে রাস্তার কোনো এক পাশে টোকাইয়ের কাছে ছেড়ে দাও। এদিকে রিয়া ওর বান্ধবীর বাড়িতে বসে বসে শুধু কান্না করছে। ও ভাবতেও পারেনি ওর স্বামী ওকে এভাবে ধোঁকা দেবে। রিয়ার কান্না দেখে ওর বান্ধবী বলল, দেখ রিয়া, কোনো কিছুই যাচাই বাছাই না করে কাউকে দোষ দেওয়া ঠিক না। আর বিশেষ করে ওই মেয়ে কিন্তু তোর আগে এসেছিল ওর জীবনে। তোর স্বামী যদি চায় ওর বিয়ে করতেই পারে, তুই চাইলেও ওকে আটকাতে পারবি না। তুই কি ওই ডাইনির পক্ষ নিয়ে কথা বলিস নাকি? আরে আমার লক্ষ্মী বান্ধবী, রাগ করে না। এখন সব অভিমান ভুলে বাসায় যা। তুই বাসায় যা, আমি বলছি। দেখিস তোর হাজবেন্ড তোর পা পর্যন্ত জড়িয়ে নেবে। আর এমনিতেও তো হতে পারে ওই মেয়ে তোর হাজবেন্ডকে অজ্ঞান করে এসব করেছে। ভালোবাসার জন্য মানুষ কত কিছু করে, আর এটুকু করা কি কোনো বিষয়? তোর কথা তো ঠিক, আমি একবারও এসব চিন্তা করে দেখি নাই। তুই জানিস আমি ওকে ভালোবেসে ফেলেছি। আমি এক মুহূর্ত ওকে ছাড়া থাকতে পারবো না। না জানি ও কেমন আছে। চল বান্ধবী, আমিও তোর সাথেই যাব। তাহলে চল, আজকে দুই বান্ধবী মিলে আমরা ওকে উচিত শিক্ষা দিব। এ কথা বলে রিয়া রুমে গিয়ে নিজেকে তৈরি করতে বিজি হয়ে গেল। 1 মিনিট সময় যেন রিয়ার কাছে মনে হচ্ছে 1 ঘন্টা। কাছের মানুষের থেকে দূরে থাকলে বোঝা যায় কষ্ট কী জিনিস। রিয়া ওর হাজবেন্ডকে দেখানোর জন্য খুব সুন্দর করে নিজেকে তৈরি করল। রিয়া আনমনে হাসতে হাসতে বলছে, পিচ্চি একটা ছেলের মাঝে আমি কি এমন পেয়েছি যে বলতেও পারি না। সত্যি ছেলেটা খুব কিউট। কি ম্যাডাম, পিচ্চি ছেলেটার কথা খুব মনে পড়ছে বুঝি? ওমা, কি রে, আজকে তো তোরে খুব সুন্দর লাগছে। দেখিস আবার রাস্তায় তোর স্বামী তোরে দেখে জ্ঞান যেন না হারায়। ধুর যা, তুইও যে কি বলিস। চল এখন যাওয়া যাক। রিয়া আর ওর বান্ধবী রিস্কায় চড়ে যেতে লাগলো। হঠাৎ করে রিস্কার সামনে কেউ একজন চলে আসলো। রিয়া ছেলেটাকে দেখে চিনে ফেললো এ যে লাদেনের বেস্ট ফ্রেন্ড। কিন্তু ছেলেটার চোখে মুখে জল লেগে আছে, মনে হচ্ছে যেন এখনও কান্না করছে। রৌদ্র, তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? কেউ কি তোমাকে মেরেছে? আমাকে বলো কি হয়েছে। রুদ্র রাস্তার একপাশে বসে কান্না করতে করতে বলছে, ম্যাডাম, আমি আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না। ওরা আমার সামনে ওকে পাগল বানিয়ে দিল। আমি ওর বন্ধু হবার যোগ্য নই ম্যাডাম। শুধু বউ বাচ্চার দিকে তাকিয়ে বেঁচে আছি, নইলে। রুদ্র আর কিছু বলতে পারছে না, শুধু এক নাগারে কান্না করেই যাচ্ছে। রুদ্রের কান্না দেখে রিয়ার মন কেমন কেমন যেন করতে লাগলো। রিয়া তাড়াতাড়ি রিস্কা থেকে নেমে বলল, কি হয়েছে আমার স্বামীর? ও ঠিক আছে তো?
আমি ড্রাফ করে চলে গেছি বলে ও উল্টাপাল্টা কিছু করে নাই তো? লোকে আমি এই ভিডিওটা করেছি, দেখলে বুঝতে পারবেন। রুদ্রের হাত থেকে ফোনটা নিয়ে রিয়া ভিডিও অন করলো। পুরো ভিডিওটা দেখে রিয়ার হাত থেকে ফোনটা পড়ে গেল। রিয়া যেই নিচে পড়ে যাবে তখনই ওর বান্ধবী এসে ধরে বলল, কি হয়েছে তোর? এমন করছিস কেন? আমার স্বামীকে এখন কোথায় রাখা হয়েছে? পাশের হাসপাতালে আজকে রাতে ওকে পাবনায় নিয়ে যাওয়া হবে। রিয়া নিজেকে খুব কষ্ট করে শান্ত করলো। যে মানুষটা তার জীবনসাথী, আজকে সেই মানুষটাকে ওরা পাগল বানিয়ে দিল। কান্না করলে কোনো কিছুর সমাধান হবে না। কান্না করা ছাড়া আমার কি আছে? সব দোষ আমার। আজকে যদি ওর পাশে থাকতাম আমি, তাহলে আর এমন হতো না। এই ছেলেটা কষ্ট পেতে পেতে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে। আর ওই মিম কোথায় ছিল? আর মিমের মেয়ে কিভাবে আমার স্বামীর মেয়ে হয়? রুদ্র যতটুকু জানতো মিমির বিষয়ে সবটা বলল। রিয়া আর একটু সময় নষ্ট না করে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়ে ডক্টরের সাথে কথা বলে সেই লাদেনের কাছে গেল। গিয়ে দেখে এক কোণায় বসে পিচ্ছিদের মতো খেলা করছে। রিয়া বসে এসব দেখে কান্না করছে। রিয়া ওর বান্ধবীকে বলল, তুই শিলাকে খুঁজে কোনো মতে নিয়ে আয়। আমি আজকে রাতেই দেশ ছাড়বো। দেশ ছাড়বি মানে? পাগল হলি তুই? ওকে এই দেশে রেখে আমি চিকিৎসা করাবো না। ওরা যদি জানে আমি ওর পাশে আছি তাহলে ঘটনা আরও ভয়ঙ্কর হবে। প্লিজ বান্ধবী। আমি জানি শিলা কোথায় আছে। আপনি সব কিছু রেডি করেন, আমি ওকে নিয়ে আসবো। রিয়া ওর হাজবেন্ডকে নিয়ে অন্য এক বাসায় চলে গেল। তবে ওর হাজবেন্ড এর হাত পা বাঁধা। পাগল তো বলা যায় না, কখন কি করে। রাতে রৌদ্র শিলাকে এনে দিতেই তিনজন মিলে রাতেই এই দেশ ত্যাগ করল। রিয়া সরাসরি গিয়ে লন্ডনের মাটিতে পা রাখল। ও ওর হাজবেন্ডকে উন্নত মানের চিকিৎসা করাবে। দেখতে দেখতে একটা বছর চলে গেল। বহু যত্নে আদরে রিয়া ওর স্বামীর সেবা করেছে। অবশেষে সে সফল হতে পারছে। আজকে ডক্টর বলল রিয়ার হাজবেন্ড এখন পুরোপুরি সুস্থ। যদি আজকে সব কিছু মনে করতে পারে তাহলে সে সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে, নইলে আর কোনোদিন সুস্থ হতে পারবে না। হাসপাতালের বাহিরে রিয়া আর ওর বান্ধবী বসে আছে। রিয়ার বান্ধবী কালকেই এসেছে এখানে। রিয়া ওর বান্ধবীর হাত চেপে ধরে বলল, আমার একটা কথা রাখবি তুই? হ, বল বান্ধবী। আমি যে ওর পাশে ছিলাম, তুই কখনো এই কথা ওকে বলবি না। বলবি তুই ওকে সুস্থ করে তুললি। কি বলিস এসব? তোর কি মাথাটা গিয়েছে? যার জন্য এত কিছু করলি আর এখন বলিস? এটাই তো আমার প্রাপ্য। ও যখন আমার পিছনে পিছনে ঘুরতো তখন আমি ওর পাত্তা দেই নাই। আজকে হয়তো আমি ওর কষ্টের দিনে পাশে থেকে ওর সেবা করেছি, কিন্তু ওর কিছু চাওয়া পাওয়া আছে। তাই আমি চাইছি ও নতুন কাউকে খুঁজুক। আর তুই তো মেয়ে হিসেবে খারাপ না। আমি আমার বান্ধবীকে কষ্ট দিতে পারবো না, মাফ কর। এর চাইতে যদি বলিস আমাকে মরে যেতে, তাও পারবো, তবে এটা করতে পারবো না। আমার জন্য এটুকু কর। মিমিও বেঁচে থাকতে এটাই চাইতো, যে ভালোবাসার মানুষ সুখে থাক। আর এখন আমিও এটাই চাইছি। আমি না হয় আমার ভালোবাসার কুরবানি করে দিলাম। এটা করে কি খুব জরুরি? প্লিজ, আমার জন্য। ও যদি কোনোদিন এসব জেনে যায় তখন? যদি ও সব কিছু জেনে আমাকে ফিরিয়ে নিতে আসে তাহলে আমি যাব। আমি সব কিছু বলে দিই? একদমই না, আমি যেটা বলছি তাই কর। এত পাগলামি করিস কেন বলতো? শিলা তো সব কিছু জানে। ও এখন মোটামুটি সব কিছুই বোঝে। ওকে আমি সামলে নিব। আসেন, রোগীর জ্ঞান ফিরবে এখন। রিয়া শেষবারের মতো হাত ওর বান্ধবীর হাত চেপে ধরে বলল, যেটা বললাম সেটাই করবি। আর ওর জ্ঞান ফিরলে একটু বলবি আমি রিয়ার বান্ধবী। আর আমি একটা পিচ্চি ছেলের জীবন ধ্বংস হতে দিতে পারি না। এই জন্য আমি এখানে নিয়ে আসছি। শেষে এইটুকু বলবি, আমি তোমার মেয়ের আম্মু হতে চাই। আমি পারবো না, আমি এখনই দেশে চলে যাব। রিয়া ওর বান্ধবীকে ঠেলে ভেতরে ঢুকিয়ে দিয়ে বলল, যা, তুই পারবি। তুই আমার বান্ধবী না? রিয়ার বান্ধবীর ভিতরে ঢুকে বসে আছে, সেই সাথে শিলাও। হঠাৎ করে আমার মনে হলো যেন আমার শরীর খুব ব্যথা, চোখ খুলতে পারছি না। আমি মনে হচ্ছে যেন কত কত বছর আমি হাঁটি না। ধীরে ধীরে চোখ খুলে প্রথমেই আমি আমার মেয়েকে দেখলাম। শিলার সাথে সাথে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললো, বাবা তুমি ঠিক আছো? এতদিন আমি তোমার একটু ভালোবাসা পাইনি।
আমার চোখের সামনে আমার বাবা পাগলামো করে, আর আমি দেখে শুধু কষ্ট পাই। আমি এটা ভেবে কষ্ট পেতাম যে আমার বাবার জন্য আমি কিছুই করতে পারতাম না। শিলার মুখ থেকে পাগল শব্দটা শুনে অতীতের সবকিছু মনে পড়ে গেল। আমি এখন তাহলে সুস্থ আছি, কিন্তু আমাকে সুস্থ করলো কে? শিলাকে ছেড়ে দিতেই অচেনা একটা মেয়ে বলল, আমি রিয়ার বান্ধবী, আর আমি আপনাকে লন্ডনে নিয়ে আসছি। রিয়া কথাগুলো বলে বলল, আমি কি আপনার মেয়ের আম্মু হওয়ার অধিকার পাবো? মেয়েটার কথা শুনে আমার একটু খারাপ লাগলো। দিকে আমার খারাপ দিনে পাশে ছিল না, ওর রাগ নিয়ে বসে আছে। যে মেয়েটা আমার জন্য এত কিছু করছে, আমি অবশ্যই ওকে বিয়ে করব। আমি মেয়েটার হাত ধরে বললাম, আমাকে নতুন জীবন উপহার দিলে, তুমি যদি আমার জীবনের সাথে থাকতে চাও, আমি অবশ্যই তোমাকে বিয়ে করব। হঠাৎ করে জানলার পাশ থেকে কারো কান্নার আওয়াজের শব্দ শুনতে পেলাম। ছিল কেমন করে যেন ওখানে তাকিয়ে আছে। আমি বললাম, কে কান্না করে ওখানে আম্মু? বাবা কি জানি, হয়তো কোনো রোগী। আমি এখন যেতে পারবো তো? আর মিস, আপনার নামটা? মেয়েটা আমার থেকে একটু দূরে বসে বলল, অঞ্জনা, তবে আপনি অঞ্জু বলেই ডাকতে পারেন। ঠিক আছে, আমি তোমাকে এই নামেই ডাকবো। তবে আমি হঠাৎ করে তোমাকে বিয়ে করতে পারবো না, আমার কিছু সময় চাই। আগে আমাকে নিজের আরে আরে, সমস্যা নেই, আপনার যত ইচ্ছা সময় নেন। আপনি কি আজকে চলাচল? আমি আজকেই দেশে যাব, আমার যাওয়ার ব্যবস্থা করো প্লিজ। ওকে, হয়ে যাবে। শিলা আর রিয়ার বান্ধবী আমাকে বাসায় নিয়ে গেল। টেবিলে বসে কিছু খেলাম, দরজা লাগিয়ে বিছানায় গিয়ে বসতেই বিছানার উপর একটা ফোন দেখলাম। ফোনটা হাতে নিয়ে ওয়ালপেপার এই রিয়ার পিক দেখেই আমার মাথা চক্কর দিয়ে উঠলো। যদি রিয়ার বান্ধবী সবকিছু করে, তাহলে এখানে রিয়ার পিক কেন? তাহলে নিশ্চয়ই হাসপাতালের জানালা ধরে রিয়া কান্না করছিল। আমাকে দেখে শিলাকে ডাক দিতে এসে বলল, বলো বাবা, কি হয়েছে? অঞ্জনাকে একটু ডেকে দিত, দরকার আছে। শিলা আমার কথা মতো তাই করলো। অঞ্জনা এসে বলল, বলেন, কি হয়েছে? শিলা দরজা লাগিয়ে তুই বাইরে যা। আমার কথায় অঞ্জনা মুখ কালো করে দিয়ে বলল, মানে কি করতে চাইছেন আপনি? আমি এখনো অসুস্থ, চিন্তা করো না, তোমাকে মারবো না। শিলা যা। শিলা হাসি দিয়ে বের হয়ে চলে গেল। শিলা যেতেই আমি রিয়ার ফোন দেখে বললাম, এটা কি? আশা করি তুমি আমার সাথে মিথ্যা কথা বলবে না। রিয়া এখানেই আছে। অঞ্জনা বিছানার পাশে বসে বলল, আমি চাই না আমার বান্ধবী কষ্ট পাক। ও আপনার জন্য সবকিছু ত্যাগ করেছে, সারা রাত দাঁড়িয়ে থেকে পর্যন্ত আপনার সেবা করেছে। আপনাকে এই দেশে নিয়ে আসছে আপনার বউ, আমার কোনো হাত নেই এখানে। সবকিছু একটু বুঝিয়ে বলো আমাকে। অঞ্জনা এক এক করে সবকিছু বললো আমাকে। ওর মুখ থেকে সবকিছু শুনে আমি চোখের পানি আটকে রাখতে পারলাম না। আমার বউ এখন আমার জন্য ভালোবাসে কুরবানি দেবে। আমি আর দ্বিতীয়বার এমন ভুল করবো না। আমি আর আমার বউকে হারাতে পারবো না। ওকে খুব যত্ন করে আগলে রাখবো। দুলা ভাই, আমি যা বললাম সত্যি কথাই বলছি। আমি ভিতরে আছি, হয়তো রিয়া আবার কষ্ট পাবে। দরজা খুলে দিয়ে আসি। যাও। অঞ্জনা দরজা খুলে দিয়ে আমার পাশে বসে বলল, মেয়েটা খুব দুঃখী দুলা ভাই, পরিবার ছেড়েই শুধু আপনার সেবায় মেতে আছে। ও কি এই বাসায় আছে? আছে তো, তবে লুকিয়ে। আমার সাথে একটু ভালোবাসার নাটক করতে হবে তোমাকে। দুলা ভাই, ওকে কষ্ট দিতে চান? আরে সে আমি পরে বুঝে নেবো। এখন তুমি গিয়ে বলবে আমার একজন বডিগার্ড লাগবে, আর সেটা যেন তোমার বান্ধবী হয়। চোখের সামনে রাখতে চাই। কি করতে চাইছেন বলেন তো আপনি? দেশে গিয়ে আমার কিছু কাজ আছে, সেগুলো হিসাব নিকাশ করবো আগে, পরে ওকে আমি আমার করে নেব। মৃত্যুর খেলা খেলবেন তাই তো? এখন আর কিছু বলবো না, ট্রেলার দেখাবো শুধু। আর ভুল করবো না, রিয়াকে একটু জোরে ধরবো, সুযোগ করে দেবে। খুব করে ওকে কাছে বেঁধে ইচ্ছে করছে। আপনার বউ, আপনি গিয়ে ধরেন, আমাকে বলেন কেন? আরে এখন ওকে আমি কোনো কিছু বলতে চাইছি না। জানেন তো, রিয়া পরে সবকিছু জেনে গেলে আমার চুল ছিঁড়বে। ওর ভালোর জন্য এটুকু করতে পারবে না? করবো দুলা ভাই, এই টাকার জন্য যারা আপনার সাথে এসব করেছে ওদের সব কটাকে রাস্তায় আনবো, ভিক্ষা করবে রাস্তায় বসে ওরা। আর যতদিন পর্যন্ত প্রতিশোধ নিতে পারবো না, ততদিন পর্যন্ত আমি রিয়ার কাছেই টেনে নেবো না। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলছি, ওদের আমি ছাড়বো না। আমার জীবনটা শেষ করে দিয়েছে। কান্না করবে না, আপনার কান্না দেখে রিয়াও কান্না করছে। ওই যে জানলার পাশে দাঁড়িয়ে আছে। ও খুব শুকিয়ে গেছে। দিন রাত ভর আপনার সেবা করেছে, নিজের যত্ন বাদ দিয়ে দিয়েছে। মেনে নেবেন তো ওকে দুলা ভাই? ওকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। আমি গিয়ে ওর সাথে কথা বলে দেখি, কিন্তু যদি ও বলে আমি মেয়ে হয়ে কি করব? বলবে শুধু আমার সাথে থাকতে, আশা করি ও এটা শুনেই রাজি হবে। আপনার বুদ্ধি আছে দুলা ভাই, বলতে হবে। বুদ্ধি থাকলে কি আজকে আমার এই অবস্থা? সবার সব সময় একই দশা থাকে না। আপনি এখন ঘুরে দাঁড়াবেন, এটুকুই জানি আমি। আচ্ছা যাই দুলা ভাই। অঞ্জনা রুম থেকে বের হয়ে চলে গেল। আমি শুয়ে চিন্তা করছি কই থেকে শুরু করব। রাতে শুয়ে আছি, তখন অঞ্জনা এসে বলল, কি দুলা ভাই, কি করেন? এই তো তোমার অপেক্ষা করছি। শিলা কই?
রিয়ার সাথে বসে গল্প করছে। আমি তো বলতে না বলতেই রিয়া এক পায়ে রাজি হয়ে গেল। কিন্তু সমস্যা হলো ও আপনার সামনে মুখ থেকে থাকবে সব সময়, যাতে আপনি ওকে চিনতেই না পারেন। আমার এতেই হবে। তো আমরা দেশে যাব কবে? আজকে তো আর যাওয়া হবে না, কালকে সকালে যাব। আচ্ছা, রিয়াকে একটু ডেকে এনো না, ওর সাথে একটু কথা বলবো। শেষমেশ দুজনে মিলে সংসার করবেন আর মাঝখানে দোষী বানাবেন আমাকে। আমি আর এসবের মাঝে থাকতেই চাই না। বাবা কি করো? এই তো আম্মু শুয়ে আছি। তুমি তো এখন আমাকে ভুলেই গেছো, নাকি আমি পর হয়ে গেছি? বিছানায় উঠে আমাকে জোরে জোরে বললো, বাবা তুমি এই কথা বলতে পারলে আমাকে? জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার আম্মু মারা যাওয়ার পর তুমি আমাকে আগলে রাখছো। তুমি ছাড়া আমার কে আছে বলো? সরি আম্মু, ভুল হয়ে গেছে, আর এসব বলবো না। কানে ধরে বলছি। আমি কানে হাত রেখে বললাম, হয়েছে আম্মু। আমার গালে চুমু দিয়ে শিলা বলল, হয়েছে বাবা। অঞ্জনা আন্টি বললো তোমার নাকি একজন বডিগার্ড লাগবে, এই জন্য আমরা মিলে এই মানুষকে ঠিক করেছি। মেয়েটাও বাংলাদেশি। তুমি কি বলো বাবা? আমি তো বুঝেই গেছি সবকিছু অঞ্জনা বলেছে। হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে আম্মু, তো বলো ওনাকে একদিন আমার সাথে দেখা করতে। বাবা ওনার কেউ নেই, তাই আমরা ওনাকে এখানে নিয়ে আসছি। ডাকবো কি? আমি মনে মনে একটু খুশি হয়ে বললাম, যাক, অবশেষে তাহলে আমি আমার বউকে দেখতে পারবো। আস্তে করে বলল, ম্যাডাম আপনি ভিতরে আসেন। আমার মেয়ের কথা শুনেই রিয়া ভেতরে ঢুকলো। তবে রিয়া হিজাব পড়ছে, যার কারণে ওর চোখ দেখা যাচ্ছে শুধু। ও, আমি তো ভুলে গেছি, রিয়া তো আমার সামনে নিজেকে লুকিয়ে রাখবে। এই প্রথম রিয়াকে আমি হিজাব পরা অবস্থায় দেখলাম। আমি এখন বুঝতে পারছি একটা মেয়ে পর্দাতেই কতটা সুন্দর হতে পারে। আমি মনে করি মেয়েদের পর্দাতেই মানায়। আমি এক দৃষ্টিতে রিয়ার চোখের দিকে তাকিয়েছি, রিয়া আমার দিকে তাকিয়েছে। ইস, এখন যদি রিয়াকে আমি একটু জোরে ধরতে পারতাম তাহলে মনের স্বাদ মিটে যেত। বউ কাছে থাকার পরেও আমি ওকে জোরে ধরতে পারছি না। এরপরেও কষ্ট আর কি হতে পারে। রিয়ার বান্ধবী আমাকে ধাক্কা দিয়ে বলল, এই যে সাহেব, আপনি কোথায় হারিয়ে গেলেন? অঞ্জনার কথায় আমি রিয়ার থেকে দৃষ্টি সরিয়ে একটু মজা করে বললাম, এই মেয়েকে দেখে মনে হচ্ছে যেন আমার জন্ম থেকে চেনা, কেন জানি কাছের মানুষ মনে হচ্ছে। রিয়া মুখ টেপে হেসে বলল, আরে কি যে বলেন না আপনি! এই মেয়ে তো মানুষের বাসায় বাসায় গিয়ে কাজ করে, আপনি দেখবেন কোথায়? রিয়া অঞ্জনার দিকে চোখ বড় বড় করে তাকালো। বেচারি কিছু বলতেও পারছে না, বললেই তো ধরা খেয়ে যাবে। এবার রিয়ার উদ্দেশ্যে বললাম, তোমার নামটা জানি কি? কণ্ঠ চিকন করে বলল, জি, কুদ্দুসের মা। ও, তুমি বিবাহিত? তোমার ছেলের নাম কুদ্দুস? না সাহেব, ছোটবেলায় আমার নাম রাখা হয়েছিল কুদ্দুসের মা। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। তো তোমাকে কি কাজ দেওয়া হয়েছে জানো তো? জি সাহেব, আপনার মেয়ে বলেছে আমি সব কিছু করতে পারবো। আমি অঞ্জনা একটা হাত ধরে বললাম, দেশে গিয়ে আমরা বিয়ে করব, কেমন? কাছে এসে বসো। রিয়ার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছি আমি ও কতটা কষ্ট পাচ্ছে। বাবা তুমি এখন ঘুমাও কেমন? তোমার রেস্ট নেওয়া দরকার, সকালে আমরা সবাই মিলে দেশে যাব। ঠিক আছে। সবাই চলে যাওয়ার পর আমি ঘুমিয়ে গেলাম। সকালে সবকিছু রেডি করে দেশের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে প্রায় বিকাল হয়ে গেল। আমি মিমির দেওয়া বাড়িতে যাব বলে পা বাড়িয়েছি, তখন অঞ্জনা বলল, ওখানে যাওয়া যাবে না, ওটা আপনার বোনের আন্ডারে চলে গেছে। এখন আমার বাসায় চলেন। আমি মন খারাপ করে অঞ্জনার বাসায় চলে গেলাম। বাসার ভিতরে গিয়ে ইভাকে কল দিলাম। ইভা ফোন রিসিভ করে বলল, আরে আমি তো তোর খোঁজ খবর নিতে আসছি, কি রাগ করলি? ইভার সাথে কিছুক্ষণ কথা বলে কল রেখে দিলাম। আমার এখন বাকি কিছু কাজ সারতে হবে। আমি যে এই দেশে আসছি ওদের একটু দেখাতে হবে না? অঞ্জনাকে বললাম, তোরা একটু থাক এখানে, আমি এক জায়গা থেকে আসছি। রিয়ার সাথে সাথে আমার পাশে দাঁড়িয়ে বলল, আমিও যাব। না, এখন তোমার যাওয়ার দরকার নেই, আমি যখন বলবো তখন। না, আমি যাব। দেখেন, আপনি আমার সাধারণ একজন বডিগার্ড, তাই আমি যা বলবো তাই শুনতে হবে। ঠাস ঠাস করে আমার গালে একটা চড় পড়লো। আর রিয়া কান্না করতে করতে মুখ থেকে হিজাব সরিয়ে বলল, এখন আপনি আমার থেকে দূরে চলে গেলে আমি মরে যাব। আপনাকে বাঁচাতে গিয়ে দেখেন আমার কি হাল হয়েছে। শুধু এটুকুই দোয়া করেছি যেন আমি আমার স্বামীকে ফিরে পাই। আমি হাত দিয়ে ইশারা করতে অঞ্জনা শিলাকে নিয়ে ভেতরে চলে গেল। আমি একটা চেয়ার টেনে সেখানে বসে বললাম, যার জন্য এত কিছু করলে আর সে ভালো হবার পর কেন তার সঙ্গ ছেড়ে দিলে? আমি তার সঙ্গ ছেড়েছি যেন সে ভালো থাকে। ভালোবাসার মানুষ যদি সুখে থাকে তাহলে আর কি লাগে। এদিকে আসো। রিয়া আমার সামনে দাঁড়িয়ে শুধু কান্না করছে। আমি ওকে টান দিতেই আমার বুকের মাঝে আমাকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি মনে করেছিলাম
অঞ্জনাকে আপনার সাথে দিয়ে আমি ভালো থাকবো, কিন্তু আমার কলিজা ফেটে যাচ্ছিল। আমি রিয়াকে দাঁড় করিয়ে ওর বোরকা নিজ হাতে টেনে খুললাম। রিয়ার শাড়িটা ঠিক করে খুব যত্ন সহকারে করে ওর মুখে হাত দিয়ে ধরে বললাম, এতটা ভালোবাসো কেন বলো আমাকে? আমাকে শক্ত করে জড়ে ধরে বলল, আমি কি ছিলাম আর তোমার মায়ায় পড়ে কি হয়ে গেছি। আমি জানতাম না যে মিম তোমার সাথে। পুরাতন কথা বাদ দাও, এখন আমাকে ছাড়ো। এখানে সবাই আছে, যদি শিলা চলে আসে তাহলে বিপদে পড়তে হবে। আমি জড়িয়ে ধরেছি বলে বাহানা শুরু করলে, অন্য কেউ হলে তো ঠিকই তাকে। আমি রিয়ার মুখে হাত দিয়ে চেপে ধরে বললাম, হয়েছে ম্যাডাম, আর কিছু বলতে হবে না। আপনি এখন রেস্ট নেন, আমি এক জায়গায় যাব। আমি আর এমন ভুল করব না, আপনাকে ছেড়ে দিব। আর ওরা? তুমি আমার সাথে গেলে সবকিছু ফাঁস হয়ে যাবে। আমি এমন ভাবে যাব যেন ওরা আমাকে দেখে সত্যিকারের পাগল মনে করে। আমার মন মানছে না তোমাকে একা একা ছেড়ে দিতে। তোমাকে কথা দিচ্ছি, কিছুই হবে না আমার। রিয়া আমার ঠোঁটে আলতো করে কিস করে বলল, আচ্ছা যাও, তবে সাবধান। আচ্ছা, আমি কি আমার বাসায় যাব? তুমি কি আমার সাথে থাকতে চাও না নাকি? তোমার বোন আমার সাথে যা করেছে এরপরেও কি তুমি যেতে চাও? মাথা নিচু করে বলল, আচ্ছা যাব না, তবে আমরা তো সারা জীবন এখানে থাকতে পারবো না, আমাদের একটা বাসা দরকার। রিয়া তুমি তো জানো আমার অবস্থা কতটা খারাপ। রিয়া আমার হাত শক্ত করে জড়ে ধরে বলল, এই, এত চিন্তা করো কেন? আমি তো আছি তোমার পাশে, আমি কোনো একটা কিছু করে নিব, একদম তুমি চিন্তা করবে না। আমি রিয়াকে আর কিছু না বলে বাসা থেকে বের হয়ে গেলাম। শোয়েল থেকে শার্টটা খুলে ফেলে দিলাম। রাস্তার পাশ থেকে কুড়িয়ে একটা ছিঁড়ে ফেলা শার্ট নিলাম। এখন নিজেকে দেখে পাগল মনে হচ্ছে। আমি জানি না রাসেল আগে কিভাবে আমার হাত থেকে বেঁচে গেছে, তবে এবার আর বাঁচতে পারবে না। সরাসরি রাসেলের বাসের সামনে চলে গেলাম, তবে এইবার পাগল রূপে গেলাম। ওরা ঠিক যেমন আমাকে পাগল বানিয়েছিল। দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল না দিয়ে দরজা ধাক্কা দিতে লাগলাম। একটু পর রাসেলের বউ এসে দরজা খুলে দিল। আমি দৌড়ে গিয়ে ভিতরে ঢুকে একটা লাঠি নিয়ে ভিতরে জিনিসপত্র ভাঙচুর করতে লাগলাম, যাতে ওরা আমাকে পাগল মনে করে। রাসেল আর ওর বউ কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে ছিল। হঠাৎ করে রাসেল আমাকে ধরে বলল, এমন করে না, বলো তুমি কি খাবে? পাগলের মতো বললাম, আমি তোর মাথা খাবো। হাতে লাঠি থাইয়ে রাসেলের মাথায় আঘাত করলাম, আর রাসেল জ্ঞান হারিয়ে সাথে সাথে নিচে পড়ে গেল। আমি যেটা চাইছিলাম ঠিক সেটাই হয়েছে। হাতে থাকা লাঠিটা ফেলে দিয়ে রাসেলের বউয়ের দিকে তাকিয়ে বললাম, কি ভাবি, আমাকে দেখে মনে হয় কি আমি পাগল? আর তখন কি যেন বলছিলেন, আমি আপনাকে বিছানা নিয়ে যেতে পারবো না? আজকে বুঝতে পারবেন আমি কি জানিস। রাসেলকে ছেড়ে দিলাম যেন আমার অবস্থা দেখে ভয় পায়। রাসেলের বউ যেই দৌড় দেবে তখন আমি ওর মাথার চুলের মুঠি ধরে বললাম, সেদিন হয়তো বেঁচে গেলি, তবে আজকে আর বাঁচতে পারবে না। রাসেলের বউয়ের হাত পা বেঁধে বাইরে গাড়িতে নিয়ে গেলাম। আমি আগেই সবকিছু ব্যবস্থা করে এসেছি। আগে সেই জঙ্গলের ঘরটাতে চলে গেলাম। রাস্তা থেকে 5টা টোকাই ছেলেকে নিয়ে আসলাম। ভিতরে নিয়ে রাসেলের বউয়ের হাত পায়ের বাঁধন খুলে ছেলেগুলোকে বললাম, যতক্ষণ পর্যন্ত মারা না যাবে ততক্ষণ পর্যন্ত এর নিষিদ্ধ কাজ বন্ধ করবে না। ওর শরীরে কোনো আঘাত যেন আমি না পাই। বিনিময়ে যত টাকা লাগে আমি দেবো, তোমরা কাজ শুরু করো। আমার কথা শুনে রাসেলের বউ কান্না করতে করতে বলছে, আমি মাথায় হাত দিয়ে বললাম, আমার বোন না, ওকে তো আমি কি যে করব নিজেও বলতে পারি না। আমি দরজা বন্ধ করে বাইরে চলে গেলাম। আমি আমার পুরাতন অ্যাকাউন্টে ঢুকলাম। না, যত টাকা রেখেছিলাম ঠিক ততই আছে। ঘন্টাখানেক বসে থাকার পর একটা ছেলে বের হয়ে বলল, ভাই, আপনি যেভাবে বলছেন সেভাবে কাজ হয়ে গেছে। শুধু মেয়েটার পা দুটো রক্তে লাল হয়ে গেছে, আর রক্ত কোনোভাবে বন্ধ হচ্ছে না। সমস্যা নেই, চলবে। আর শোনো, তোমরা 5 জন আমার সাথে 1 মাস কাজ করবে। আমি যা বলবো তাই করতে হবে। এই 1 মাসে এক একজনকে 1 লাখ করে দেবো। আরেকটা ছেলে বেরিয়ে বলল, ও ভাই, কি বলেন, 1 লাখ টাকা? আপনি যা বলবেন আমরা তাই করব। আপনি তো আমাদের গুরুজি। হয়েছে, আর কিছু বলতে হবে না। আমি কল দেওয়ার পর যেন যেই ঠিকানা দেবো সেখানে চলে যাবে মেয়েটাকে নিয়ে। এখানে শুধু একজন থাকো, বাকি সবাই আড়াল থেকে আমাকে বডিগার্ডের মতো রক্ষা করবে। বিনিময়ে যত জন মারতে হয় মারবে। পুলিশের বিষয় আমি দেখবো। টাকার বন্যা বসিয়ে দেবো তোমাদের উপর। শুধু এইটুকু খেয়াল রাখবে যেন আমার কিছু হয় না। ছেলেগুলো খুশি হয়ে বললো, ভাই, এতদিন তো আমরা এটাই চাইছিলাম। আপনি তো আমাদের গুরুজি। আপনি শুধু দেখেন আমরা কি কি করতে পারি। আপনি শুধু হাত দিয়ে ইশারা করবেন, এতে হবে। স্যার, আমার নাম সম্রাট। আমি আমার এই 5 জনের টিম পরিচালনা করব।
আমি কালো বাজার থেকে মেশিন গান নিয়ে আসবো। আমাদের জীবন থাকতে আপনার কিছু হবে না। আপনি আমাদের এত টাকা দিচ্ছেন আর আমরা এইটুকু করতে পারবো না? কিছু হবে না, আজ থেকে আপনার স্যার। সম্রাট ছেলেটার কাছ থেকে নম্বর নিয়ে টাকা দিয়ে বললাম, এখন আমি বাইরে যাব, তাড়াতাড়ি পিস্তল বের করে রেডি হয়ে নাও। কিভাবে কি করবে আমি জানি না, তবে আমার শরীরে যেন একটা আঁচড় না পড়ে। ছেলেগুলো বলে কাজে লেগে গেল। আমি বের হয়ে আবার রাসেলের বাসার সামনে চলে গেলাম। ওরা দূর থেকে আমাকে ফলো করছে। বাসার ভেতরে শুধু কান্নার আওয়াজের শব্দ শোনা যাচ্ছে। আমি দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি আমার বিরুদ্ধে যারা ছিল তারা সবাই এখানে। আমার আপু তো রাসেলকে বসে বসে সান্ত্বনা দিচ্ছে। আমি যেতেই সবাই আমাকে দেখে চোখ বড় বড় করে ফেললো। রাসেল এগিয়ে এসে জোরে চিৎকার দিয়ে বলল, উত্তর বাচ্চা, তুই আমার বউকে কোথায় নিয়ে গেছস? ও কোথায় আছে বল। যে রাসেল আমাকে লাথি দিবে ঠিক তখন শোনো থেকে একটা গুলি এসে রাসেলের পাশ ছিদ্র করে অন্য পাশ দিয়ে বের হয়ে চলে গেল। আমি হাসতে হাসতে বলছি, ইস, আমাকে লাথি দিয়ে বেচারার পাটাই হারিয়ে ফেললো। এ কি পুলিশ ম্যাডাম, আপনি এখানে? মিস রাইসা চৌধুরী দাঁড়িয়ে আছেন কেন? আমাকে মারবেন না? আপু চোখ লাল করে বলল, আগুনের মাঝে পা দিবে না, পুড়ে ছাই হয়ে যাবি। আমাদের সাথে খেলতে আসবি না, পরে নিজেকে নিজেই চিনতে পারবি না। আমি ঠাস করে আপুর গালে চড় দিলাম। সাথে সাথে একটা লাল আলো আপুর কপালে চলে আসলো। আমি আর জোরে হাসি দিয়ে বললাম, শুধু একটু ইশারা করব আর সাথে সাথে লাশ হয়ে পড়ে যাব। আপু দাঁতে দাঁত কামড়ে বলল, তোরে আমি ছাড়বো না। তুই আমার স্বামীকে ছাড়বি কি রে? আমি তো তার আগেই তারে আস্ত চিবিয়ে খেয়ে ফেলবো। আমি ছিলাম না বলে সবাই আমার স্বামীর বিরুদ্ধে চলে গেলি। তুই কোথাকার নষ্ট মেয়ে রে! তোরে যদি পারতাম তাহলে রাস্তার ছেলেগুলো এনে। আমি রিয়ার মুখে হাত দিয়ে বললাম, হয়েছে তো, আমি কথা বলছি না? তোমাকে এখানে আসতে বললো কে? আর তুমি কিভাবে জানো আমি এখানে? রিয়া রাগ দেখে বলল, চুপ কর তুই। একা একা আমাকে ফেলে চলে আসছো। ওরা যদি তোমার কোনো ক্ষতি করে ফেলতো? আমি তো তোমার ফোনের লোকেশন দেখে এখানে আসছি। আমি চাই না তোমার আবার কোনো ক্ষতি হয়ে যাক। খেলতে হলে মাঠে এসে খেল। আমিও দেখতে চাই আমার ভাইয়ের কেমন দম আছে। আমি হাসতে হাসতে বললাম, ও তাই নাকি? এত পাওয়ার তোর? পাওয়ারের দেখলে কি, দরকার হলে পুরো দেশ টাকা দিয়ে কিনে নেব। ভালো হয়েই এসেছিস যেহেতু ঝামেলা শুরু করলি। আমিও দেখতে চাই তুই মাঠে কতখানি টিকতে পারিস। আমি তো দেখতে পাচ্ছি তোর পাশে এখন তোর বউ ছাড়া কেউই নেই। আর দেখ আমাদের পাশে কত কত মানুষ। পারবি তো? জঙ্গলে বাঘ যদিও বুড়ো হয়ে যায়, তাও সে তার শিকার করতে ভুলে না। একটা কথা মাথায় রাখো, পিচ্ছি ছেলে, বাঘ তো সব সময় বাগিয়ে থাকে। শেষ সময়ে আসলি আমাদের সাথে খেলতে, এখনো সময় আছে, তুই ফিরে যা। আর তুই কি মুখ নিয়ে এখানে আসলি? তোর বোন আর তোর বউয়ের বোন পর্যন্ত আমাদের সাথে, সেখানে তুই কী বা করবি? লুকিয়ে লুকিয়ে একটা দুইটা গুলি করলেই গুন্ডা হওয়া যায় না। গুন্ডা হতে হলে লাগে দম, যেটা তোর মাঝে নাই। আর তুই একাই বা কি করবি? কে বলছে ও একা? আমি আছি ওর পাশে। আমিও আছি আপনার সাথে দুলা ভাই। আড়ালে পাহারা দেওয়া চারজন ছেলে এসে বলল, আমরা আছি আপনার পাশে, দরকার পড়লে পুরো পৃথিবীকে ক্লান্ত করে দেব। মৃত্যুর খেলায় নেমেছি যেহেতু, এটা শেষ করে ছাড়বো। আপনার সাথে হয়তো আমাদের বেশি পরিচয় নেই, যেহেতু একবার আপনার সঙ্গে সঙ্গ দিয়েছি, সেহেতু মৃত্যুর আগ পর্যন্ত আপনি না বললে যাব না। এবার ওদের চোখে মুখে ভয়ের ছাপ দেখতে পেলাম। রাসেল কুড়ে কুড়ে দাঁড়িয়ে আপুর পাশে গিয়ে দাঁড়ালো। আপু রেগে বলল, দেখা যাবে কার কত দম আছে। হঠাৎ করে সেই ছেলেটা রাসেলের বউকে কাঁধে করে নিয়ে ভিতরে ঢুকে বলল, স্যার, এই মেয়েকে এখন কি করব? আমি ইশারা করে বললাম নিচে রাখ। রাসেল ওর বউয়ের মাথার কাছে বসে কান্না করতে লাগলো। কেন জানি ওর কান্না আমার কাছে ভালো লাগছে। হাত দিয়ে ইশারা করতে রাসেলের বুকে একসাথে 3টা গুলি বুকে সেট করে ঢুকলো। পুরো বাসা একদম নীরব স্তব্ধ হয়ে গেছে, কারো মুখে কোনো কথা নাই। আমি সম্রাট নামের ছেলেটার কাছ থেকে পিস্তল নিয়ে সাথে সাথে কালাম সাহেবের বুকে গুলি করে দিলাম। একসাথে 3টা লাশ নিচে পড়ে আছে। ভয়ে পুরো রুম থরথর করে কাঁপছে। এবার একটা চেয়ার এনে বসে আপুর উদ্দেশ্যে বললাম, 5 দিন সময় দিলাম, যদি এর ভিতরে ভালো হতে পারিস তো ছেড়ে দেবো, নইলে আমি কি করবো জানিস তো? আর রাইসা তোমাকে কিছু বলবো, তবে তুমি আমার কাছে এখনো পিচ্ছি একটা বাচ্চা মাত্র। রিয়া, এখন চলো মিমের বাসায় যাওয়া যাক, বহুদিন ধরে ওখানে যাক। সবাইকে নিয়ে বাসা থেকে বের হতেই রৌদ্র আমাকে জড়িয়ে ধরে বলল, বন্ধু, তুই ভালো হয়ে ফিরে এলি। তোর এই খবর শুনে আমার যে কতটা ভালো লাগছিল বলার বাহিরে।
রৌদ্রের সাথে কিছুক্ষণ কথা বলে ওকে বিদায় করলাম। সম্রাট সহ রিয়ার বান্ধবীকে বললাম তোরা এখন বাসে যা, আজকে যেহেতু সুযোগ পেয়েছি এজন্য আমি আমার বউকে নিয়ে একটু ঘুরে আসি। সবাইকে বিদায় করতে রিয়া বলল। মানতে হবে তোমার সাহস আছে। আমি রিয়ার হাত ধরে বললাম, কার সাথে কি করব বলো রিয়া, ও আমার আপন বড় বোন আর বাকি রইল তোমার ছোট বোন। মন খারাপ করো না, আমিও চাই না তুমি খুন খারাপই করো। আমার এইসব ভালো লাগে না। আমার কসম খেয়ে বলো তুমি আর এসব করবে না। রিয়া তুমি বুঝতে পারছো না ওরা আমার পিছু ছাড়বে না। আমি বুঝিয়ে বলবো। আর নিজের বড় বোন যত খারাপ হোক তার সাথে তো শত্রুতা করতে পারবে না। আমাকে কথা বলতে দাও। যে টাকার জন্য নিজের ভাইকে পাগল করতে পারে আর বাকি রইল সে তোমাকে ছেড়ে দেবে। আচ্ছা এসব বাদ দাও, একটা রিক্সা ডাকো। আপনি তো আমার সিনিয়র বউ, এজন্য আজ থেকে আপনিই সবকিছু করবেন। ও মা তাই নাকি? আচ্ছা সাহেব, একটা রিক্সা আসছে, চলেন আমরা আগে সেই জায়গায় যাই যেখানে আমরা ফুচকা খেতাম। চলো। রিক্সায় ওঠার পর রিয়া বলল, একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বলো। দেখেন আমার বয়স তো কম হয় নাই, মাঝে মাঝে খুব ইচ্ছে করে একটা বেবি নিয়ে খেলা করতে। এতদিন আপনি পাশে ছিলেন না বলে বলতে পারিনি, আপনি সামনে থেকেও ছিলেন না। খুব ইচ্ছা করতো স্বামীর বুকে মাথা রেখে ঘুমাবো, তার সাথে একই ছাদের নিচে বৃষ্টিতে ভিজবো। আমি এগুলো বলছি বলে এটা ভেবে নিবেন না যে শিলাকে আমি মেনে নিব না। ওকে আমি আমার নিজের মেয়ে মনে করি। আপনি এতদিন অসুস্থ ছিলেন কিন্তু আমি ওর দেখাশোনা করছি, ওকে আদর যত্ন করি নাই কেউ বলতে পারবে না। আমি রিয়াকে এক হাত দিয়ে জোরে ধরে বললাম, আমি জানি তোমার মনের ভিতরে কত কষ্ট জমা পড়ে আছে আর সমস্ত কিছুর কারণ আমি আবার তোমার জীবন রঙিন করে দেব। তুমি আমার একমাত্র বউ, তোমাকে ছাড়া আর কাউকে চাই না আমি এই জীবনে। স্বামী গো একটু শোনেন না। গো বলেন। এদিকে আসো। আমি রিয়ার কানের কাছে মুখ নিতে রিয়া বলল, আজকে রাতে কিন্তু সবকিছু হবে। আমি আজকে রাতে আপনাকে আমার করে পেতে চাই। হবেন কি আমার? আমি থাকবো শুধু আপনার, ভালোবাসবো চিরদিন, হারিয়ে যাব না কোনোদিন। হারিয়ে গেলে ফিরিয়ে নেবেন, বুকের কাছে যত্ন করে রেখে দিবেন। গো তুমি আমার শেষ ভালোবাসা, শেষ চেষ্টা, শেষ আশা, শেষ মানুষ, শেষ বিশ্বাস এবং শেষ শক্তি। আমার জীবন তোমাতেই সীমাবদ্ধ, আমি শুধু এক তুমিতেই মগ্ন। লাভ ইউ রিয়া। আমি বলবো না কিছু। মারবো কিন্তু এখন রিয়া। ও মা তাই নাকি? মার দেখি। আমি রাগ দেখে বললাম, যাও কথা বলবো না আর। মিস্টার লাদেন এখন কিন্তু ভালো হচ্ছে না। কি করলে ভালো হবে? চুম্মা দিব কি? আমাকে রাগাবেন না কিন্তু বলে দিলাম। রাগালে কি করবেন সিনিয়র ম্যাডাম? রিয়া আমার নিচে হাত দিয়ে চেপে ধরে বলল, দিব এবার। এই কি করছো? মাথা খারাপ হয়ে গেছে তোমার? মানুষ দেখছে না, পরে কিন্তু বাচ্চার মা হতে পারবে না। এই জন্য বললাম আমার সাথে লাগতে আসবেন না। আমি দুই হাত দিয়ে রিয়াকে জোরে ধরে বললাম, আমার জীবনটা আরো রঙিন হয়ে যেত যদি তুমি আমাকে সেদিন মেনে নিতে। ওরা সবাই মিলে আমাকে ধ্বংস করে দিচ্ছে। আমার জীবন থেকে কতগুলো বছর চলে গেল, কেউ চায় না আমি একটু শান্তিতে থাকি, বারবার মরতে মরতে বেঁচে যাই। আমার কি জীবন বলতে কিছু নেই? রিয়া আমাকে ওর বুকের সাথে মিশিয়ে বলল, কান্না করব না, মৃত্যুর আগো পর্যন্ত আমি তোমার সঙ্গ ছাড়বো না, তোমাকে একটুও কষ্ট পেতে দিব না। দরকার পড়লে সারাদিন বাসায় বসে থাকবে। রিয়া নিজ হাতে চোখের পানি মুছে দিয়ে বলল, কোনোদিন যদি আমার সামনে কান্না করো তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। যদি কোনো কারণে মন খারাপ থাকে তাহলে আমাকে বলবে, আর নিজের ভিতরের রাগ প্রকাশ করবে আমার উপর। তুমি মারলেও আমি আমার মুখ বন্ধ রাখবো। শুধু একটু ভালোবাসা দিও আর দুমুঠো খেতে দিও। বাদ দাও এসব কথা এখন। এই মুহূর্তে আমার মন চাইছে তোমাকে খুব করে কাছে পেতে। আগে হয়তো জোর করে পেয়েছি, কিন্তু এখন চাই। ওয়েট রিয়া, তোমার পেটে না আমার সন্তান ছিল, ওর কি করলে? রিয়া এবার মাথা নিচু করে ফেললো, কোনো উত্তর দিচ্ছে না। আমি আবার বললাম, কি হলো, কথা বলছো না কেন? না মানে হয়েছে কি? আমি রিয়াকে ধমক দিয়ে বললাম, না, যা বলবে একদম সত্যি সত্যি বলবে বলে দিচ্ছি, নইলে খুব খারাপ হবে। তোমার সাথে সেই দিন রাগ করে চলে যাওয়ার পর কোনো কিছু চিন্তা না করে বাচ্চাটাকে নষ্ট করে দিই। নিজের ভিতরে জমানো এতটা রাগ ছিল এই জন্য।
আমি আর কিছু না শুনে চলন্ত রিক্সা থেকে নেমে গেলাম। সাথে সাথে রিক্সা থামিয়ে রিক্সাওয়ালা বলল, কি করেছেন মামা, পাগল হয়েছেন? রিয়া রিক্সা থেকে নেমে কান্না করে বলল, সরি। তুই আমার সাথে কথা বলবি না, যা এখান থেকে। রিক্সা ভাড়া মিটিয়ে বললাম, যদি আমার পিছনে পিছনে আসো তাহলে আমি নগদ মারা যাব। যে আমার বাচ্চাকে নষ্ট করতে পারে সে আমাকে কি ভালোবাসবে? ভাবছিলাম সবকিছু ঠিকঠাক করে নেব, কিন্তু অল্প একটা কারণে আমার বাচ্চাকে নষ্ট করে দিলি। 2 দিন পর নতুন কাউকে পেলে আমাকেও তো খুন করে দিবি। অনেক হয়েছে, আর না, যা এখান থেকে, আমাকে বিরক্ত করবি না। রিয়া কান্না করতে করতে বলছে, প্লিজ এখানে সিন ক্রিয়েট করো না, মানুষজন দেখছে। বাসায় চলো, তোমাকে সবকিছু বুঝিয়ে বলছি আমি। আমি আর ওই বাসায় যাব না, আমার মেয়েকে পাঠিয়ে দিস। সাধারণ একটা বিষয় নিয়ে তুমি আমাকে বকাঝকা করছো। বাবা, এটা সাধারণ বিষয়? আমি এই কাকে নিয়ে সংসার করছি? একটা বাচ্চার জন্য মানুষ আল্লাহর কাছে কত দোয়া করে, আর তোর কাছে সাধারণ? রিয়া আমার হাত ধরে টেনে বলছে, প্লিজ চলুন, বাসায় গিয়ে যা পারবেন তাই করিয়েন, এখন চলেন। আমাদের কাহিনী দেখে কয়েকটা ছেলে এগিয়ে এসে আমার কলার ধরে বলল, তোর কত বড় সাহস, আমাদের ম্যাডামের সাথে বেয়াদবি করিস? রাস্তায় একা পেয়ে ওনার সুযোগ নিস? আজকে তো তোরে খাইছি। ছেলেগুলো আমাকে মারতে যাবে, ঠিক তখন আমি পকেট থেকে পিস্তল বের করে বললাম, এটা কি দেখলি? জায়গায় ভরে দেবো। ম্যাডামের জন্য এত দরদ থাকলে নিয়ে যাও ওকে আমার সামনে থেকে। ছেলেগুলো আমাকে ভয় পেয়ে রিয়ার সামনে গিয়ে বলল, ম্যাডাম চলেন এখন যাওয়া যাক, না হলে এই ছেলে আপনার সুযোগ নিবে। তোমরা এখান থেকে যাও বলছি, উনি আমার স্বামী হন। ছেলেগুলো আমাকে সরি বলে চলে গেল। রিয়া কান্নামাখা কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার মেজাজ এখন পুরো গরম আছে, এজন্য বলছি প্লিজ আমার সামনে থেকে সরে যাও, নইলে আমি উল্টাপাল্টা কিছু করে ফেলবো। তুমি আমাকে মারো কাটো যাই করো, প্লিজ এখন বাসায় চলো। আমি বলছি না বাসায় যাব না, পরে যাব। আমাকে কথা দেন যাবেন। আমি রিয়ার কথার উত্তর না দিয়ে সামনে হাঁটতে লাগলাম। রিয়া ঠিক একই জায়গায় দাঁড়িয়ে আছে। আমি ভাবছিলাম এতদিনে হয়তো আমি বাবা হয়ে গেছি। আচ্ছা, আমার কি মাথাটা গেছে নাকি? রিয়া যা করেছে আমি মনে করি ভালো করেছে। ওর পাশে তো আমি ছিলাম না, পরে ও একা একা বাচ্চার যত্ন নিতে পারতো। মিমি কতটা কষ্ট পেয়ে মারা গেছে এটা শুধু আমিই জানি। ও শুধু ওর কষ্টগুলো বুক ছিঁড়ে দেখাতে পারে নাই। কিছু দূর যাওয়ার পর পিছন থেকে আচমকা কে যেন আমাকে ডাক দিল। আমি পিছন ফিরে তাকে দেখি দুলাভাই দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি চলে যেতে লাগলাম। দুলাভাই দৌড়ে এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, আরে আমার কথাটা তো একটু শোনো। আমি কি তোমার আপুর মতো এতই স্বার্থপর? আর বিশেষ করে আমি তোমার আপুকে ডিভোর্স দিয়ে দিছি সে কবেই। যেদিন তোমাকে পাগল করেছিল এর পরের দিনই তাকে ডিভোর্স দিয়ে দিছি। যে টাকার জন্য নিজের ভাইয়ের সাথে বেমানি করতে পারে সে মারতে পারবে না, এর গ্যারান্টি কি? আমার ছোট বোন মারা গেছে অথচ আমি তাকে দেখতে পারলাম না। শুধু তোমার বোন আমাকে আটকে রেখেছে। তোমার বোনের সাথে এতদিন সংসার করে মনে হয়েছে আমি মেয়ে আর তোমার বোন ছেলে। এসব শুনতে আমার ভালো লাগে না। এখন আমার কাছে সবকিছু আছে না, একা থাকতে ভালোবাসি। আর হ্যাঁ, আমার এই পৃথিবীতে কেউ নেই। আমার উপর রাগ আছে? থাকবেই না কেন? ক্ষমা চাইলেও তা পাবো না জানি। আমি আবার বিয়ে করেছি, তবে এখন মেয়েটা উঠতে বসতে আমার কথা শুনে। টাকা পয়সা দিয়ে কি হবে যদি ভালোবাসা না থাকে? টাকা দিয়ে যদি সব কিছু কেনা যেত তাহলে মানুষের মন কেন কেনা যায় না? প্রতিটা অলিগলিতে কত না কত মেয়ে টাকার কাছে বিক্রি হয়, কিন্তু একটা শুধু কিছুক্ষণের জন্য মন তো আর কিনতে পারে না। এতেই প্রমাণ হয়ে যায় টাকা দিয়ে সব পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না। তোমার বোনের এমন পরিস্থিতি হবে আমি কখনো ভাবিনি। আমি বলে দিলাম যে এক সময় রাস্তায় রাস্তায় ভিক্ষা করবে। এসব কাহিনী শুনতে শুনতে আমি বোরিং হয়ে গেছি। এসব শুনতে আমার আর ভালো লাগে না। আমি জানি, যাক বাদ দাও। আমার বাসায় যাবে একদিন প্লিজ। থাকেন কোথায় এখন? এ তো সামনের গলিতে ছোট একটা ঘরে। আপনি বেস্ট একটা জীবন বেছে নিয়েছেন। আপনার কথা শুনে খুব খুব ভালো লাগলো। তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমাকে গোপন কিছু বলার দরকার যেগুলো আমি জানি। তোমার বোন ব্যবসার উদ্দেশ্যে প্রতিটা কোম্পানির মালিকের সাথে ব্যাস দুলাভাই, আর বলতে হবে না, আমি নিতে পারছি না। ছোট ভাই হিসেবে এসব শোনা খুব কষ্টদায়ক। যদি পারো তুমি তোমার বোনকে ভালো করে একটা তোমার দায়িত্ব। আমাকে আবার বাজারে যেতে হবে। যাবে তো আমার বাসায়? দেখি। দেখি না, রিয়াকে নিয়ে যাবে। আমি মিমের বাসায় গিয়ে একদিন তোমাদের নিয়ে আসব।
দুলাভাই চলে গেল। আমি হেঁটে হেঁটে ফুচকার দোকানের সামনে চলে গেলাম। দোকানের সামনে যেতেই দেখলাম পরি বসে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছে আর ফুচকা খাচ্ছে। এতদিন পর ওকে দেখবো আমি ভাবতেও পারি নাই। আমি এখানে ফুচকা খেতে আসছি, সেটা খেয়েই বরং চলে যাই, এত ঝামেলা করতে চায় না আর। দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই পরি আমাকে দেখে একটা হাসি দিল। পরি চেয়ার ছেড়ে আমার সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম সাহেব, কেমন আছেন? আমি এমন ভাব ধরলাম যেন মনে হলো পরি আমাকে সালাম না দিয়ে আমার পাশের জনকে দিল। আমি কিছু বলছি না দেখে পরি আবার বলল, এই যে শেখলাতেন, আপনাকেই বলছি। আমি এবার বেশ রাগ দেখিয়ে বললাম, প্রতিশোধ নিতে চাইছি না, এজন্য আমার সামনে পড়বি না, নইলে তোর এই দেহের অস্তিত্ব থাকবে না বলে দিলাম। পরি আমার এক হাত চাপটে ধরে বলল, ও মা, তাই নাকি? তা আমার দেহের সাথে কি করবেন যে আমার অস্তিত্বই থাকবে না? আমাকে মারবেন নাকি লাইট বন্ধ করে? জোর করে পরির হাত ছাড়িয়ে বললাম, বলছি না আমার সামনে আসবি না। আচ্ছা সরি। ভালো। এই পর্যন্ত বলে আমি চেয়ার দিয়ে বসলাম। পরি আমার পাশে বসে বলল, টাকার জন্য মানুষ কত কিছুই না করতে পারে। নিজের বড় বোনও শেষ পর্যন্ত পর হয়ে গেল। আমি যদি ভুল কিছু না বলি তাহলে আজকেই তোর শেষ দিন, হিসাব করে রইস। পরি হাসতে হাসতে বলল, ও তাই নাকি? দেখা যাবে। মনে হলো পাগলের পাগলামি এখনো শেষ হয় নাই। একটা প্রশ্ন করা ছিল আপুর সম্পর্কে। তোর বোনের সাথে এখন আমার হিসেব নিকেশ শেষ। আমার যা দরকার ছিল তা পেয়ে গেছি। বুঝলাম না কিছু। বলতে চাচ্ছি না, তবে এত করে যেহেতু বললি বলেই দিই। তোর দুলাভাই আর তোর আপু মিলে কোনো এক কারণে একজনকে খুন করে ফেলে, আর সুযোগ পেয়ে সেই মৃত ব্যক্তির সবকিছু তোর আপু দখল করে নেয়। যাকে মেরেছিল তার একটা মেয়েও ছিল। সেই মেয়েটা প্রতিশোধের নেশার জন্য তোর আপুর সাথে মিলে আর টাকার নেশায় অন্ধ করে নিজের ভাইকে পাগল বানিয়ে দেয়। হঠাৎ করে মনে হলো কোম্পানির নামটা ক দিয়ে কি জানিছিল। আমি আঙ্গুল দিয়ে ইশারা করে বললাম, তুমি তাহলে সেই মেয়ে? সেই মেয়ে। তোর বোন আমার বাবাকে হত্যা করেছে, আমি কি ওকে ছেড়ে দেব? দেখলি না যে মেয়েটা এক সময় ভালো ছিল, আজ সে খারাপ। এখান পর্যন্ত নিয়ে যেতে আমার কত কিছু করতে হয়েছে যে বলার বাহিরে। আমি সাথে সাথে পরির গলায় চেপে ধরে বললাম, বাঁচার কি ইচ্ছা হয়? পরি হাত দিয়ে ইশারা করে বলল, পিছনে তাকিয়ে দেখ, তুই বাঁচতে পারিস কিনা। পরিকে ছেড়ে আমি পিছনে তাকিয়ে দেখি 8-10টা ছেলে আমার দিকে পিস্তল তাক করে দাঁড়িয়ে আছে। পরি এবার দাঁড়িয়ে বলল, আজকে তোর আপুর হাতেই তুই মরবি, চল দেখাই তোকে। টুং করে আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোন রিসিভ করতে ওপাশ থেকে রৌদ্র বলল, মামা, অফিসে এসব কি হচ্ছে? আমার তো মনে হচ্ছে তোর বোন হুঁশে নেই। ও অফিসের ভিতর সকল কর্মচারীর সামনে অশ্লীল কিছু করছে। কি করি বলতো? তোরা দুলাভাই তো চুপ করে আসিফের ভিতরে বসে আছে। কি দুলাভাই? কেন, তুই মনে হয় তোর দুলাভাইকে চিনিস না? পরি আমার হাত থেকে ফোনটা টান নিয়ে বলল, কি বলবি আর তোর বন্ধু? তোর বন্ধুকে প্রতিদিনই ড্রাগস দেওয়া হয়, নেশায় পড়ে যা ইচ্ছে তাই করে। দেখ পরি আমাকে কিন্তু। আরে বাবা ওয়েট, এত রেগে গেলে কি হবে? যা গিয়ে গাড়িতে বস, তোকে একটু আদর যত্ন করতে হবে না? আমি নিজের রাগ প্রকাশ করতে পারছি না, কি যে করব এটাও ভাবতে পারছি না। এখানের পরিস্থিতি সামলাতে গিয়ে পরির কথা মতো আমি গাড়িতে গিয়ে বসলাম। গাড়িতে বসতেই পরি এসে আমার পাশে বসলো। আমি চুপচাপ বসে আছি দেখে পরি বলল, একটাই সুযোগ দেব, যদি নিতে চাস। দরকার নেই আমার সুযোগে। আরে দরকার আছে, তুই ছেলেটা দেখতে শুনতে খুবই সুন্দর, আর আমিও তোর সাথে অভিনয় করতে করতে কখন যে তোর প্রেমে পড়ে গেছি বলতেই পারি না। তো আমি কি করব? কি করব মানে? আমাকে বিয়ে করবি? ওই রিয়ার কথা বললি, ওকে তো আমি মেরে ফেলবো। ও মা, তাই নাকি? এত সাহস তোর? সাহস আছে দেখেই তো বলছি। আমি ভালো করে বলছি, আমি আর ঝামেলা করতে চাই না। তাছাড়া আমি আমার বউকে কথা দিয়েছি যে আমি ঝামেলা করব না। পরি আমার হাত চেপে ধরে বলল, আমার সাথে থেকে যা, আর বিশেষ করে এতদিন পরে তোকে দেখে আমার খুব ভালো লেগেছে। আজকে কি সুন্দর একসাথে সময় কাটিয়েছি আমরা, সেই পুরোনো দিনগুলো মনে করলেই কেমন জানি লাগে। বিশেষ করে বৃষ্টির দিনের সকাল আর রাতের রোমান্টিক কথা মনে হলেই আমার ভিতরে কেমন জানি আলাদা একটা অনুভূতি তৈরি হয়। যার সাথে প্রেমের নাটক করার কথা ছিল
তার সাথে এই রোমান্টিক কিছু করতে গিয়ে প্রেম হয়ে যাবে আমি ভাবতেও পারি নাই। আমি সুযোগ বুঝে বললাম, গাড়ি চালাতে পারো পরি? পরি আমার প্রশ্ন শুনে বলল, কেন কেন? পালানোর কোনো মতলব আছে নাকি? পালিয়ে আর যাবো কোথায়? অনেকদিনের ইচ্ছা ছিল গাড়ি চালানো শেখা, যদি তুমি একটু শিখিয়ে দিতে তাহলে খুব ভালো হতো। আমার হাতে হাত রেখে শিখিয়ে দিলে তো আরো বেশি ভালো। পরি অবাক হয়ে বলল, সত্যি কি এই কথাগুলো তুই বললি? আমি স্যার আর কে বলবে? তুই যে বললি রিয়াকে। আরে ওর কথা ছাড়ো, ঘরের বউ ঘরে থাকবে, ও তো আর বাইরের খবর রাখছে না। টুং টুং করে পকেটে ফোনটা বাজতে লাগলো। আমি ও বাম কানে ফোনটা চেপে ধরে বললাম, বল রুদ্র, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। একটা মানুষ এত নিখুঁতভাবে কিভাবে সবকিছু সাজাতে পারে, আমি শুধু সেটাই চিন্তা করেছি। কিছু কি হয়েছে রুদ্র? সবকিছু সামনাসামনি বলতে হবে তোরে। এখন শুধু এইটুকু জেনে রাখ, তোর আপু দোষী না। আসলে আপু তো আমাদের সামনেই আসছে, ওনাকে অত্যাচার করতে না, জানি না কি করছে। আমার বলতেও কষ্ট হচ্ছে বন্ধু, তুই আমার সাথে দেখা কর, সবকিছু তোরা বুঝিয়ে বলছি। শুধু এটুকু জেনে রাখ, দুইজন মানুষের থেকে একটু দূরে থাকবি। এক হলো পরি, আরেক হলো তোর দুলাভাই। গোপন সূত্রে জানা গেছে তোর দুলাভাইয়ের বিবাহিত বউ হলো পরি। সাবধানে থাকিস বন্ধু, এখনো কিন্তু তোর শত্রু মারা যায় নাই, ওরা ফাঁদ পেতে বসে আছে তোরে মারার জন্য। ওপাশ থেকে আর কিছু শোনা যাচ্ছে না। আমি হ্যালো হ্যালো করে যাচ্ছি। কে কল দিয়েছে? পরির দিকে তাকিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম। আসলে কি পরি আমার থেকে কিছু লুকাচ্ছে? আর রুদ্র বলল দুলাভাই নাকি পরীকে বিয়ে করছে। কি হলো? কি চিন্তা কর? পরির হাত চেপে ধরে মধুর বাক্যে বললাম, শিখাবে না আমাকে গাড়ি ড্রাইভিং? পরি অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর মন পাওয়ার জন্য গালের মাঝে আস্ত করে একটা চুমু দিয়ে বললাম, প্লিজ। পরি জোরে চিৎকার দিয়ে বলল, এই ড্রাইভার, গাড়ি থামাও বলছি। গাড়ি থামানোর পর পরি ড্রাইভারকে বলল, তুই পিছনে পিছনে ওদের সাথে আয়, ঠিক আছে? জি ম্যাডাম। বলে চলে গেল। পরি গাড়ির দরজা খুলে দিয়ে বলল, ভিতরে বসেন স্যার, নাকি কোলে বসাতে হবে? আমি চুপচাপ গিয়ে গাড়ির ভেতরে বসলাম। পরি আমার পাশে বসে বলল, বিয়ে করবে আমাকে? আমি জানি এখন আমার কি করা উচিত, এজন্য আমি বললাম, করব। দেখো, আমি চাই না তুমি অতীত মনে রাখো। আমার একটা বিয়ে হলেও ওটা ভুলে যাব। আমি খারাপ হতে পারি, তবে তুমি একটু ভালোবাসা দিলে সবকিছু ঠিক হয়ে যাবে। তোমার হাত দুটো দাও। কেন কেন? আরে দাও না। পরি হাত দুটো এগিয়ে দিতেই আমি ওর ওনার টান দিয়ে হাত বেঁধে ফেললাম। বললাম, এখন আমরা করব। আমার মুখ থেকে পরি শব্দটা শুনে লজ্জা পেল। লজ্জায় ওর মুখ লাল হয়ে গেছে। আমি আবার বললাম, কি তুমি তৈরি তো? জান, কি বলেন এসব? তাই বলে গাড়িতে লোকজন দেখবে না? পিছনে আবার আমার লোকজন আছে। আচ্ছা ঠিক আছে, তবে আমি আগে ওদের বলে দেই দূরে যেতে। আর কিছু বলতে হবে না। শোন, আমি শরীর থেকে শার্ট খুলে ফেললাম। পরি তো একেবারে সিরিয়াস হয়ে গেছে। আমি তাড়াতাড়ি শার্টটা পরির মুখের ভিতরে ঢুকিয়ে দিলাম, যাতে পরি কোনো কথা বলতে না পারে। আমি সুযোগ পেয়ে ওকে টান দিয়ে আমার পায়ের সাথে চেপে ধরলাম। পরি এতক্ষণ বুঝে গেল আমার মতলব কি, এজন্য ও বাঁচার জন্য করছে। হঠাৎ করে ফোনের উপাস থেকে আওয়াজ আসলো, সিসি বন্ধু, তুই এত বড় নষ্ট হয়ে গেলি শেষ পর্যন্ত গাড়িতে সব। এতক্ষণ তোর বউ সবকিছু শুনছিল, তোদের এসব কাহিনী শুনে ও দৌড়ে চলে গেল, না জানি এখন কি করে। ফোন রাখ তুই। আমি কপালে হাত দিয়ে বললাম, এ কি হলো আমার সাথে? রৌদ্র লাইন না কেটে এতক্ষণ আমার কথা শুনছিল। আমি তাড়াতাড়ি গাড়ি চালাতে লাগলাম। পরি বাঁচার জন্য নিজের শক্তি প্রয়োগ করে করছে শুধু। আমি যত জোরে সম্ভব গাড়ি চালাতে লাগলাম। একসময় পরির লোকজন বুঝে গেল যে আমি পরিকে কিডন্যাপ করছি, এজন্য ওরা আমাকে ধরার জন্য চেষ্টা করছে। আমি গাড়ি জোরে চালিয়ে ছোট ছোট অলিতে গলিতে ঢুকিয়ে ওদের পিছন ছাড়লাম। সম্রাটকে মেসেজ করে দিলাম জঙ্গলের সেই জায়গায় চলে আসতে। পরিকে নিয়ে আমি সেই জঙ্গল বাড়িতে চলে গেলাম। গাড়ি থামাতেই সম্রাট এগিয়ে এসে দরজা খুলে দিল। আমি পরীকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে বললাম, ওকে কোলে করে ভেতরে নিয়ে একটা চেয়ারে বেঁধে রাখ, ওর সাথে আমার বহুদিনের হিসাব নিকাশ আছে। আমার কথা মতো সম্রাট ওর সাথে থাকা ছেলেদের নিয়ে পরীকে ভেতরে নিয়ে গেল। আমি একাধারে অঞ্জনা, রৌদ্র, রিয়ার ফোনে কথা দিচ্ছি, কল দিচ্ছি, কিন্তু কারো ফোনে কল যাচ্ছে না। সবার ফোন বন্ধ বলছে। আমি পরীকে কিডন্যাপ করতে যেটুকু নাটক করতে করছি, আর ওরা ফোনের কথা শুনেই সবকিছু নেগেটিভ মনে করে নিল। কি যে যন্ত্রণায় পড়লাম। রিয়া আবার উল্টাপাল্টা কিছু করে ফেলবে না তো? উপরওয়ালা একটু রক্ষা করো আমাকে। রিয়া ছাড়া এখন আমার আর কেউ নেই। ও হয়তো ভাবছে ওর সাথে বেইমানি করছি আমি। সব দোষ রোদ। হালা লাইনে থেকে কল না কেটে সবকিছু রিয়াকে শুনে দিল। এজন্যই মানুষ বলে না, চোখের দেখা আর কান দিয়ে শোনার মাঝে অনেক তফাৎ। স্যার, ওকে বেঁধে রেখেছি। সম্রাটের কথা শুনে বললাম, যাও কাজে নিয়ে এসো। কি বলছেন? যা শুনলা তাই বললাম। আপনি কি আবার বিয়ে করতে চান নাকি?
করবো তো। সম্রাট মাথা নিচু করে বলল, বিয়ে মাফ করবেন স্যার, আমি নিজের চোখে দেখেছি ভাবি আপনাকে কতটা ভালোবাসে। ওনার কান্না দেখে বুঝেছি ভালোবাসা কতটা সুন্দর। প্লিজ স্যার, ভাবিকে ঠকাবেন না। দেখো সম্রাট, তোমাকে আমি টাকা দিই আমার কাজ করে দেওয়ার জন্য, এখন যাও আর তাড়াতাড়ি আসবে। আবার ভেবে দেখুন না একটু, বিয়ে করাটা কি ঠিক হবে? কি ঠিক আর কি ভুল আমাকে শেখাতে আসবে না, যাও। আর বাজার থেকে একটা কোর নিয়ে আসবে, সাথে চাইনিজ কুড়াল। সম্রাট কিছু না বলে চুপচাপ চলে গেল। আমি এবার দরজা দিয়ে ভেতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি পরি ছেলেগুলোর সাথে চেঁচামেচি করছে সারা পাওয়ার জন্য। আমি ছেলেগুলোকে বললাম, তোমরা বাইরে গিয়ে অপেক্ষা করো, আমি ডাকলে আসবে। ছেলেগুলো আচ্ছা বলে চলে গেল। পরি হাসতে হাসতে বলছে, তোর কি মনে হয় আমাকে এখানে আটকে রাখতে পারবি? তোরে আটকে রেখো আমার কোনো লাভ, শুধু কিছু প্রশ্ন করবো, সেগুলো উত্তর দিয়ে দে। কোনো প্রশ্নের উত্তর দেব না, যা ভাগ এখান থেকে। আমি আরেকটা চেয়ার টেনে পরির মুখোমুখি বসে বললাম, আর কত আমি এদিক সেদিক ঘুরবো বল? আমার জীবন থেকে কতগুলো বছর হারিয়ে গেছে এটা শুধু আমি জানি। এখন বল, দুলাভাইয়ের সাথে তোর বিয়ে হয়েছিল কত বছর আগে? আমার আপুর আগে নাকি আপুর পরে? পরি আমার এই কথা শুনে চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন আমি অন্য কিছু বলে ফেললাম। আমি আবার বললাম, কি আমার কথা শুনে অবাক হলি? অবাক হবার কিছুই নেই, সবকিছু সত্যি সত্যি বলে দে, ছেড়ে দেবো। পরি হাসি দিয়ে বলল, বাহ বাহ, তাহলে তুমি জেনেই গেলে। আমার কিছু হলে তোর আপুকে বাঁচতে দেব না, বলে দিলাম। আমি চেয়ার ফেলে দিয়ে পরির পায়ের কাছে বসে বললাম, প্লিজ বল না আমার আপু কোথায়? ওকে সত্যি আমার সাথে বেইমানি করছে, নাকি মুখোশের আড়ালে আপু নামের অন্য কেউ ছিল? একটা শব্দও করবে না, বলছি না। যা, তোরে ছেড়ে দেবো, শুধু আমি মরে গেলেও কিচ্ছু বলবো না। কিছু বলবি না তো? ঠিক আছে, আমি ব্যবস্থা করছি। বাইরে থেকে একটা ছেলেকে ডেকে বললাম, হাত থেকে নখ টেনে তোলার জন্য কিছু একটা নিয়ে আসো। এতক্ষণ ভালো করে বলছিলাম, কিছু শুনলো না। এখন দেখ কি করি। আমার কথা মতো ছেলেটা একটা হাতুড়ি এনে আমার হাতে দিয়ে বলল, এটা দিয়ে হাতে মারেন আর এই ছোট চাকুটা রাখেন। এর মাঝে সম্রাট কাজে নিয়ে ভেতরে এসে বলল, স্যার, আপনার কথা মতো সব কিছু নিয়ে আসছি। ও এখানে কি করে? তুমি আবার আমাকে সত্যি সত্যি বিয়ে করবে না তো? বিয়ে করলে অবশ্য আমি রাজিই আছি। তোমার জন্য আমার শরীরের কাপড় সবসময় খোলাই থাকবে। ফালতু মেয়ে, তোরে বিয়ে করবো না আমি। দাঁড়া। সম্রাটের হাতে চাইনিজ কুড়াল দিয়ে বললাম, ওর একটা হাতের আঙুল কেটে ফেল, আর বাকি 4 আঙ্গুল হাতুড়ি দিয়ে চ্যাপটা করে দাও। কাজী ভয় পেয়ে বলল, এখানে এসব কি হচ্ছে? আমি পকেট থেকে গুলি বের করে বললাম, চুপচাপ বসে থাকে এখানে, নইলে গুলি করে খুলি উড়ে দেবো। সম্রাট পরির সামনে যেতে পরি ভয় পেয়ে আমাকে বলল, প্লিজ প্লিজ এমন করিস না। আমি না একসময় তোর ভালোবাসার মানুষ ছিলাম। আমি রাগে পরি চুলের মুঠি ধরে গালের মাঝে ঠাস ঠাস করে দুটো চর বসে বললাম, তোর কি মনে হয় তোর সাথে মিশলে আমি তোর প্রতি দুর্বল হয়ে যাব? তোর মতোই কি নষ্টা মেয়ে আমি রে? আমার কথার উত্তর যদি আমি না পাই, তাহলে এখানে থাকা প্রতিটা ছেলেকে একটা করে ট্যাবলেট খেয়ে দেবো, আর বলবো তোর উপর ঝাঁপিয়ে পড়তে। পরে কি হবে আশা করি আর বলতে হবে না। ঠিক যেভাবে রাসেলের বউকে মেরেছিলাম। আমি শক্ত করে পরির মুখে হাত চেপে ধরে বললাম, বলবি নাকি আমি? বলছি বলছি, বল তুই কি জানতে চাস? আমার আপু আমার সাথে এমন করলো কেন? সবকিছু শুনেও যদি আমার সাথে তুই উল্টোপাল্টা কিছু করিস, তাহলে তোর বোন কিন্তু খালাস। আচ্ছা বল আগে। তোর দুলাভাই আর আমার প্রেম ছিল। আমরা গোপনে গোপনে দুজনেই বাসার ভিতরে সময় কাটাতাম। আমাদের মাঝে কোনো বিবাহ ছিল না। একদিন তোর বোন এসে সবকিছু দেখে ফেলে। ব্যাস, সেদিন থেকেই সবকিছু শুরু হয়েছে। কি হয়েছিল বল? তোর বোনকে কত করে বুঝিয়ে বললাম ওসব কথা কাউকে বলার দরকার নেই, কিন্তু তোর বোন বলে আমি আমার ভাইকে সবকিছু বলে দেব। সেই ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যই তোর বোনের একটা পা কেটে প্রতিবন্ধী করে আয়না ঘরে রেখে দিই, যেটা আমাদের নিজেদের তৈরি। শুধু তোর বোনই এখানে থাকে। তোর বোনকে বাঁচানোর জন্য 3 বেলা খাবার দেওয়া হতো। হঠাৎই একদিন একজন এসে বলে তোর বোনের নামে নাকি পুরো বাজারে দলিল আছে। একটু খোঁজ খবর নিয়ে দেখি ঘটনা সবই সত্য, আর সেই কারণেই তোর বোনের সাথে এসব করা। আমার আপুর যদি একটা পা কেটে রাখা হয়, তাহলে আমার সাথে? আমরা দেশের বাইরে থেকে একটা রোবট কিনে আনি। এটা পুরোপুরি তোর বোনের রূপ দেওয়া হয়েছে। এটা পরিচালনা করে তোর দুলাভাই, বুঝলি এখন? আমি 2 হাত দিয়ে পরি চুল শক্ত করে টেনে ধরে বললাম, 2 টাকার রাস্তা নষ্টমে, তোর কারণে আমার পুরো লাইফটা হেল হয়ে গেছে। তোরে বাঁচে দেখে আমার কোনো লাভ নেই। তোরে কেটে আমি টুকরো টুকরো করে নদীতে ফেলে দেবো। সম্রাট আমাকে আটকে ধরে বলল,
আপনাকে কিছু বলার ছিল আমার, যদি মাথাটা একটু ঠান্ডা করতেন। আমি রেগেই বললাম, কি হয়েছে আগে সেটা বল, এত কথা শোনার মতো সময় নেই আমার। আসলে স্যার, আমাদের মতো রাস্তার টোকায় ছেলেদের কাছে মানুষ মেয়ে বিয়ে দিতে চায় না। এই মেয়েটাকে দেখে আমার ভালো লাগছে, কাজই তো আছে, বিয়েটা করিয়ে দেন না স্যার। কথা দিচ্ছি ওকে আমি ভালো করে ছাড়বো। এই না না, একদম না। লাদেন, তুই যা বললি সবকিছু আমি বলে দিয়েছি। তোর দুলাভাই আর রাসেল মিলে প্ল্যান করে সবকিছু সাজিয়েছে। বিশ্বাস কর, এখানে আমার কোনো দোষ নেই। এতদিন পর একটা সুযোগ পেয়েছি, তোর আমি হাতেও মারবো না, পায়েও মারবো না, এমন ভাবে অসহ্য করবো যে মনের কষ্টগুলো কাউকে দেখাতে পারবি না। সম্রাট, এ মেয়েকে বিয়ে কর। বিয়ে করে আর কি করব স্যার? ওকে দিয়ে টাকা ইনকাম করাবো। ফুটপাতে আবার ভালো ব্যবহারও হয়। আমি হাসতে হাসতে গড়াগড়ি খেয়ে বললাম, এতদিন পর ভালো একটা বুদ্ধি পেয়েছি। এই কাজের বাচ্চা কাজী, বসে না থেকে ওদের বিয়ে পড়া, নইলে তোর লাশ বের হবে এখান থেকে। কাজী আমার ভয় বিয়ে করতে শুরু করলো। পরি বাঁচার জন্য আমাকে কত দোয়াই দিচ্ছে, কিন্তু আমিও না ছাড়ার বান্দা। আমার এবার খুঁজে বের করতে হবে পরির কথা সত্যি নাকি মিথ্যা। ফোনের স্ক্রিনে রৌদ্রের মিস কল দেখে মনের ভিতরে একটু ভয় ঢুকলো। আমি সাথে সাথে কল ব্যাক করে বললাম, বল রৌদ্র, কি হয়েছে? আর তোর ফোন বন্ধ বলছে কেন? আমার ফোন বন্ধ বলছে কেন এটা তোর জেনে লাভ নেই। একটু পর তোর জীবন বন্ধ হয়ে যাবে, রিয়াকে বাঁচানো হয়তো মুশকিল হয়ে যাবে। ধরতেরি, আমি তোর এইসব বলছি কেন? তুই তো অন্য মেয়েদের সাথে বাইরে মজা করতে ব্যস্ত। রিয়ার কথা শুনে এবার আমার ভিতরে কেমন কেমন যেন করতে লাগলো। মনের ভিতরে অচেনা একটা ভয় ঢুকে গেল। আমি রৌদ্রকে বললাম, দেখ ভাই, আমি কিছু করি নাই, শুধু একটু মিস্টেক হয়ে গেছে। আর তুই যে বললি রিয়া বিষ খেয়েছে, যে কাজ করছো তুমি বিষ খাবে না তো কি করবে? বারবার একটা মেয়েকে ধোকা দেওয়া হচ্ছে, ও এতদিন তোর পাশে থেকে তোর সেবা করেছে, আর তুই এটা করতে পারলি? কি কস? রিয়া বিষ খেয়েছে? না, খাই নাই, আমি তোর সাথে নাটক করেছি। তুই তো চাস ও মরে যেতে। রুদ্রের কথা শুনে আমার ফোনটা এবার হাত থেকে পড়ে গেল। যার জন্য আজও বেঁচে আছি, যার ভালোবাসার কারণে আমি সুস্থ আছি, আর আজকে সে বিষ খেয়েছে। সম্রাট দৌড়ে এসে বলল, কি হয়েছে স্যার? আপনি এভাবে বসে আছেন কেন? আর আপনি কান্না করছেন কেন? কেন, কি হয়েছে আমাদের বলেন, আমরা তো আছি। চোখের পানি মুছে দুলাভের একটা পিক দিয়ে বললাম, আমার এখন ভালো হয়ে যাওয়া উচিত। আমার বউ আমার জন্য জীবন দিতে চলেছে। এই ছেলেটাকে যেখান থেকে হলেও হোক তুলে নিয়ে আসবে, একেবারে জীবিত। আজকে বিকালের মাঝেই এই মেয়েকে যদি বিয়ে করে সুখে রাখতে পারো তাহলে বিয়ে কর, উল্টাপাল্টা কিছু করার দরকার নেই। আর না পারলে মেরে ফেল। আমাকে এখন যেতে হবে, তোমরা সবকিছু মিটমাট করে বের হও। এই কথা বলে আমি গাড়ি নিয়ে সরাসরি হাসপাতালে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি বাইরে রৌদ্র আর অঞ্জনা বসে আছে। অঞ্জনা আমাকে দেখায় দাঁড়িয়ে আমার সামনে এসেই ঠাস ঠাস করে আমার গালে দুটো চড় দিয়ে বলল, ছি দুলাভাই, ছি, এটা করতে পারলেন? আপনাকে দিয়ে অন্তত আমরা এতটুকু আশা করি নাই। এখানে কেন এসেছেন আমার বান্ধবীর মরা লাশ দেখতে? ও শুধু আপনার জন্য বিষ খেয়েছে। যদি ওর কিছু হয় না, তাহলে আপনার খবর আছে, বলে দিলাম। আমি গালে হাত দিয়ে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। ভিতরে তিনজন ডাক্তার মিলে রিয়ার পেটের ভেতর থেকে বিষ বের করার চেষ্টা করছে। দুজন নার্স ওকে শক্ত করে ধরে আছে। রিয়া একটু পর পর বড় বড় শ্বাস নিচ্ছে আর হাত পা এদিক ওদিক ছুড়ছে। এসব দেখে চোখ থেকে আপনা আপনি পানি পড়তে লাগলো। আমি এটা কি করলাম? আমার ভুলের কারণে ও বিষ খেয়েছে, এমনটা কিভাবে করতে পারলাম আমি? রুদ্র আমার পিছনে দাঁড়িয়ে বলল, সবকিছু হয়েছে তোর জন্য, এখন কান্না করেই বা কি লাভ? আমি পিছনে ফিরে বললাম, তুই কলটা কেটে দিলে আজকে আর এমন কিছু হতো না। ও নষ্টামি করবি তুই, আর আমি কল কাটি নাই বলে আমার দোষ হয়ে গেল? বা বন্ধু বাহ। আমি এবার রাগে চোখ রাঙিয়ে বললাম, তুই যদি আমার বন্ধু না হতি তাহলে আজকে তোরে কেটে রাস্তায় ফেলে রাখতাম। পারেন তো এইসবই, গুন্ডা মাস্তানি ছাড়া আর কি বা পারেন? তাও মানুষের কাছ থেকে মার খেয়ে আসেন, লজ্জা করে না? আমি সাথে সাথে অঞ্জনার গলা চেপে ধরে বললাম, আর একটা ফালতু কথা বললে তোরে এখানে জীবিত দাফন দিব। বাবা, তুমি এসব কি বলছো? পাগল হয়েছো কি তুমি? ছাড়ো বলছে আন্টিকে। আমার মেয়ের কথা শুনে অঞ্জনাকে ছেড়ে দিয়ে আমি ছেলেকে জড়িয়ে ধরে বললাম, কেন এমন করলো আম্মু? আমি কিছু করি নাই, বিশ্বাস কর। বিশ্বাস করবো, তার আগে তুমি আন্টিকে সরি বলো। ওনাকে তুমি মেরেছো কেন? আমি অঞ্জনাকে সরি বলে নিচে বসলাম। ছেলে আমার পাশে বসে বলল, বাবা, আমার কিছু হবে না তো, তুমি কান্না করো না। আমি কোলের উপর তুলে এক এক করে ওদের সবকিছু বলে বললাম, আমি খারাপ কিছু করিনি। সত্য পর্যন্ত যেতে আমার এই নাটক করতে হয়েছে, তাহলে আমি আজকে যে লাশ হয়ে ফিরে আসতাম। আমাকে একটু সময় দিল না, এর ভিতরে বিষ কিনলো, পরীক্ষা ফেলে আমার আসতে হয়েছে। যত বিপদ আছে সব শুধু আমার উপরে, একটার পর একটা বিপদ। রুদ্র আমার সামনে দাঁড়িয়ে বলল,
সরি বন্ধু, আমি এত কিছু বুঝতে পারি নাই। সব কিছু হয়েছে আমার জন্য, পারলে মাফ করে দিস। সরি সরি দুলাভাই, ভুল হয়ে গেছে। আসলে নিজ চোখে কোনো কিছু না দেখে বিশ্বাস করা উচিত না। অযথা আপনাকে চট দিলাম। বাদ দাও, আমি কিছু মনে করি নাই। এর মাঝেই হাসপাতালের দরজা দিয়ে রাইসা কান্না করতে করতে ভিতরে ঢুকছে আর বলছে আমার বোনের কি হয়েছে, ও বেঁচে আছে তো। রাইসাকে দেখে আমি পিছন থেকে পিস্তলটা দিয়ে বের করে ফেললাম। আজকে আর ওকে আমি ছাড়বো না। অঞ্জনা আমার হাত থেকে পিস্তল টান নিয়ে বলল, পাগল হয়ে গেলেন দুলাভাই? চুপ করে বসে থাকেন, আমি দেখছি। রাইসা এসে আমার সামনে দাঁড়িয়ে কান্না করতে করতে বলছে, আমার বোনকে কেন মারলেন? আমি জানি এই সব কিছুর জন্য আপনি দায়ী। যদি আমার বোনের কিছু হয় তাহলে কিন্তু আপনাকে ছাড়বো না। ছাড়বো না কি? ওকে কেটে রাস্তায় ফেলে আসবো। আমি এবার আমার রাগ কন্ট্রোল করতে পারছি না। অঞ্জনাকে সরিয়ে দিয়ে রিয়ার ভাইয়ের গায়ে জোরে একটা লাথি দিলাম আর বললাম, 1 মিনিটের ভেতরে এখান থেকে চলে যা বলছি, নইলে এখানে ভোট দেবো বলে দিচ্ছি। আমি এখন কারোর সাথে ঝামেলা করতে চাই না। রাইসা ওর ভাইকে তুলে বলল, 1 মিনিট এখানে বসে থাক, তোর ব্যবস্থা আমি করেছি। ভাইয়া চলো তুমি। আপনাকে নিয়ে আর কত বলেন, সব সময় ঝামেলা বাঁধিয়ে রাখেন। এর মাঝে ডাক্তার দরজা খুলে বের হলো। দৌড়ে ডাক্তারের সামনে গিয়ে বললাম, আমার বউ এখন কেমন আছে ডাক্তার? ডাক্তার বলল, আপনাদের ভাগ্য ভালো যে ওনাকে সঠিক সময় নিয়ে আসছেন, এজন্য বেঁচে গেছে। রোগীর জ্ঞান ফিরেছে, এক এক করে সবাই গিয়ে দেখা করতে পারবেন। ডাক্তার এই কথা বলে চলে যেতেই আমি ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালাম, যখন অঞ্জনা এসে আমার হাত ধরে বলল, এখন ভিতরে গেলে কি হবে জানেন তো দুলাভাই? আপনি একটু অপেক্ষা করেন, আমি একটু বুঝিয়ে বলছি। রুদ্র আমার সাথে চল, দেখি কি বলে রিয়া। রুদ্র আর অঞ্জনা ভিতরে চলে গেল। শিলা আমার হাত ধরে বলল, বাবা, আমি একটা সুখী পরিবার চাই। আর কত আমি তোমার থেকে দূরে থাকবো? আমি আমার আম্মুর ভালোবাসা পেতে চাই, সেই সাথে আমার বাবারও। তুমি আমার মাথা ছুঁয়ে কসম খেয়ে বলো, আর কারোর সাথে কোনো ঝামেলা করবে না। আম্মুকেও তুমি বকা দেবে না একদম। আমি শিলার মাথায় হাত রেখে বললাম, আচ্ছা আম্মু, আমি আর ঝামেলা করবো না। তবে তোমার আন্টিকে বাঁচিয়ে নিয়ে আসার পর সবকিছু সেরে ভালো হয়ে যাব। হাসপাতালের দরজা দিয়ে পুরো পুলিশ ফোর্স ভিতরে ঢুকে চারদিক থেকে আমাকে ঘেরাও করে আটকে ধরলো। আমি ভালো করেই বুঝে গেছি এসব কার কাজ হতে পারে। শিলার মাথায় হাত দিয়ে বললাম, আম্মু তুমি ভেতরে যাও কেমন, পরে আমি তোমাকে ডেকে দেবো। শিলা আমার হাত টেনে ধরে বলল, বাবা, একটু আগে আমাকে কি কথা দিয়েছিলে মনে আছে তো? আমি শিলাকে জোর করে ভেতরে পাঠিয়ে দিলাম। এর মাঝেই রাইসা আর ওর ভাই আমার সামনে এসে দাঁড়ালো। রাইসার বড় ভাই যেই আমাকে তর দিতে যাবে, অমনি আমি ওর হাত ধরে পিস্তল বের করে সরাসরি গুলি করে দিলাম। রাইসার ভাই মাগো বলে একটা চিৎকার দিয়ে নিচে পুরো কাতরাতে লাগলো। সাথে সাথে 3-4 জন পুলিশ মিলে আমাকে ধরে ফেললো। আমি হাসিতে বলছিলাম না ছোট মরিচের ঝাল বেশি, এখন তো একটা হাতেই নষ্ট হয়ে গেল। তোরে তো আমি, দাঁড়া, আগে তুই ছেলের ভিতরে যা, পরে দেখছি আমি। ওকে এখন নিয়ে যাও। তার আগে আমি আমার বউয়ের সাথে একটু দেখা করতে চাই। তোরে এখনো গুলি করে মারিনি, একে তোর ভাগ্য বলতে পারিস। পুলিশ কনস্টেবল কয়েকজন ধরে আমাকে হাসপাতালের বাইরে নিয়ে গেল। সব দোষ আমার, আমি কেন যে বারবার ঝামেলা করতে যাই। আজকের ইয়ে অসুস্থ, এরপরে আমি ঝামেলা করতে চলে গেলাম। তোর আমাকে নিয়ে জেলের দরজা খুলে ভিতরে ঢুকে দিল। 3 মিনিট হলো ভিতরে বসতে পারি নাই। এর মাঝে একজন কনস্টেবল জেলের দরজা খুলে দিয়ে বলল, আপনি এখন যেতে পারেন, আপনার জামিন হয়ে গেছে। মনে মনে বললাম, এত অল্প সময় আমাকে আবার কি ছাড়ে নিল। অঞ্জনাকে কল দিতে অঞ্জনা বলল, দুলাভাই এখন সরাসরি মিমির বাসায় চলে আসেন, আবার এদিক ওদিক যাবেন না যেন, তাড়াতাড়ি আসেন। আমি অঞ্জনার এই কথা শুনে একটু খুশি হলাম। তার মানে রিয়া এখনো আমার জন্য অপেক্ষা করছে। না, আমার এখন গিয়ে বেচারিকে সবকিছু বলে দিতে হবে। রিক্সায় চলে বাসায় চলে গেলাম। দরজা খুলে ভিতরে গিয়ে দেখি অঞ্জনা আর শিলা বসে আড্ডা দিচ্ছে। আমার মেয়ে আমাকে জোরে ধরে বলল, বাবা, আম্মুকে ওরা নিয়ে গেছে, তুমি প্লিজ আমার আম্মুকে ফিরিয়ে আনো। আমি আমার আম্মুকে চাই। আম্মু আনবো তো। কিরে অঞ্জনা, কি হয়েছে? কি আর হবে, রিয়ার বড় ভাই ওকে নিয়ে গেছে। বলেছে আপনার মতো গুন্ডার কাছে উনি ওনার বোনকে রাখবেন না, আর তাই বলে আপনার হাতে গুলি করতে হবে। আরে রাগ গুলি করা, ওকে জ্যান্ত কবর দিয়ে দিতাম। হালার কত বড় সাহস, কিভাবে হয় আমাকে চড় দেওয়ার। এখন ভালো হয়েছে না, রিয়াকে নিয়ে গেছে। আমার বউকে কিভাবে আনতে হয় এটা আমি ভালো করেই জানি। অঞ্জনা আমাকে বাধা দিয়ে বলল, এখন আর যেতে বড় না সাহেব, সবকিছু বলে ওকে মানিয়েছিলাম, আর দিলেন হাতে গুলি করে সবকিছু নষ্ট করে। বাবা, তুমি আম্মুকে আনবেন নাকি আমি যাব? এই তোমাকে কথা দিচ্ছি, তুমি ঘুম থেকে ওঠার আগে তোমার আম্মুকে ফিরিয়ে নিয়ে আসবো কেমন? এখন যাও ঘুমিয়ে পড়ো। শিলা মন খারাপ করে চলে গেল। শিলা যেতে অঞ্জনা বলল, আমার যতটুকু করার দরকার ছিল করে দিয়েছি, এখন আমাকে যেতে হবে। জীবনে অনেক ভুল করছি, আর করব না। শুধু আপুকে একবার ফিরিয়ে আনি,
রিয়াকে কিভাবে ফিরিয়ে আনবো একটু বলে দিলে ভালো হয় প্লিজ। আমি ওকে খুব ভালোবেসে ফেলছি। রিয়া যেমন পাগল আপনিও ঠিক তেমনই পাগল, মাঝখানে আমাকে পাগল বানিয়ে ছাড়বেন। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। সামান্য একটা বিষয় নিয়ে যে এত কিছু হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যা হওয়ার তা তো হয়ে গেছে, ফ্রেশ হয়ে একটা ঘুম দেন। ঘুম থেকে উঠে তৈরি হয়ে একটা ফুলের তোড়া নিয়ে রিয়ার সাথে দেখা করেন। আমি জানি ও আপনাকে কতটা ভালোবাসে, শুধু আপনি ওকে বকা দিয়েছেন বলে আর হয়েছে না দেখে এমন করেছেন, এর জন্য রাগ করে আছে। তাহলে আমি যাই। আর সাবধান, ওর পরিবারের সাথে আবার কোনো ঝামেলা তৈরি করবেন না। রিয়ার ভাইকে মেরেছেন এই জন্য আরও রেগে আছে। তোমার বাসায় তো কোনো কাজ নেই, থাকো না এখানে। না ভাইয়া, আপনাদের মাঝে আমি কোনো ঝামেলায় বাড়াতেই চাইছি না। এই কথা বলে অঞ্জনা চলে গেল। আমি ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। শিলার ডেকে ঘুম ভাঙলো। আমি বিছানায় বসে বললাম, আম্মু বলো কি হয়েছে? তুমি না বলেছো আমি ঘুম থেকে উঠে আম্মুকে দেখবো, এখন তো দেখি তুমি পরে পরে ঘুমাচ্ছ। এত জ্বালা আর ভালো লাগে না। তুমি বাসায় একা থাকতে পারবে? আমি তোমার আম্মুকে নিয়ে আসি। শিলা আমার পকেট থেকে ফোন বের করে বলল। এবার যান, আমি থাকতে পারবো। আমি রেডি হয়ে বাস থেকে বের হলাম। রাতে রাতারে হাঁটতে বেশ ভালোই লাগছে। দোকান থেকে ফুলের একটা তোড়া কিনে হাঁটতে লাগলাম। তো তেরি, এখন আবার বৃষ্টি নামলো। ভাবলাম কোথায় গিয়ে একটু দাঁড়াই, কিন্তু বৃষ্টিতে ভিজতে খুব মন চাইছে। এই বৃষ্টির মাঝে হেঁটে যাচ্ছি। রিয়ার বাসার সামনে গিয়ে মই বিয়ে রিয়ার রুমের জানলার কাছে চলে গেলাম। রিয়া বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে, জানালা খোলাই রেখেছে। আমি ভিজা শরীর নিয়ে ভিতরে ঢুকে গেলাম। শরীর থেকে টপ টপ করে পানি পড়ছে। রিয়াকে এখন কিভাবে ডাক দিব সেটাই ভাবছি। আস্তে করে বললাম, রিয়া জেগে আছো? এটুকু বলতেই রিয়া ঘুরে আমার দিকে তাকালো। এমন ভাবে তাকিয়েছে যেন আমি বড় কোনো ভুল করে ফেলছি। আমার আবার বৃষ্টিতে ভেজার কারণে কাঁপুনি তৈরি হয়ে গেল। আমি মাথা নিচু করে বললাম, কি করব বলো, যা করি সব ভুল। ভুলের কারণে জীবন থেকে কতগুলো বছর হারিয়েছি আমি। ভাবছিলাম তোমাকে নিয়ে সবকিছু সাজাবো, তার আগেই সব শেষ হয়ে গেল। পরিষেধ আমি কিছু করিনি, শুধু ওকে কিডন্যাপ করার জন্য এই নাটক। রিয়া বিছানা থেকে উঠতেই আমি ওর হাত ধরে বললাম, কি করছো, পড়ে যাবে তো, এমনি তুমি অনেক অসুস্থ। রিয়া ঝাঁকে দিয়ে আমার হাত ছাড়িয়ে দিয়ে বললো, আমাকে ধরবেন না আপনি। আর আপনি এখানে কেন আসছেন? যান এখান থেকে। ভিজে ভিজে আসছি, শরীরে শীত এসে গেছে, এখন আবার ভিজে ভিজে বাসায় গেলে মরেই যাব। টেবিলের ওপর থেকে লাঠিটা আনেন। আমি রিয়ার কথা মতো এক হাত লম্বা লাঠি এনে দিতেই রিয়া আমাকে মারতে শুরু করলো। আমি জানি রিয়া আমার উপর কেমন রেগে আছে, এজন্য চুপচাপ দাঁড়িয়ে আছি। রিয়া যখন নিচে পড়ে যাবে তখন আমি ওরকে ধরে বললাম, আমার উপর রাগ থাকলে পরে যা ইচ্ছা তাই করিও, কিন্তু আগে তো তুমি সুস্থ হয়ে নাও। এই শরীর নিয়ে আমাকে মারতে আসছো। মানুষ আমার মুখে এখন থুতু দিবে যদি জানে আমার কারণে আমার বউ বিষ খেয়েছে। রিয়াকে বিছানার উপর বসিয়ে বললাম, এখন ভালো লাগছে তো? রিয়া আমার মুখের দিকে তাকিয়ে ওর শরীর দিকে ওড়না দিয়ে বলল, নেন, মাথা মুছে নেন। আর আমার একটা শাড়ি লুঙ্গি বানিয়ে পরে নেন, নইলে ঠান্ডা লাগবে। আমি শরীর থেকে শার্ট খুলতেই রিয়া বড় বড় চোখে আমার দিকে তাকিয়েছে। রিয়ার তাকানো দেখে আমি বললাম, তোমার কোনো সমস্যা হলে বলো, আমি ভিতরে গিয়ে চেঞ্জ করে আসি। রিয়া আমাকে বলল, সমস্যা নেই, চেঞ্জ করেন। আর ভিজা কাপড়গুলো ওয়াশরুমে রেখে আসেন, আমি পরে ধুয়ে দিব না। কোনো মতে শরীর থেকে ভেজা কাপড় চেঞ্জ করলাম। এত বড় শাড়ি কি আর পরা যায়, তাও কোনো মতে পেঁচিয়ে পরলাম। রিয়ার পাশে বসতে রিয়া বলল, কেন এখানে আসছেন? আমার বউয়ের জন্য আসছি, যাকে ভালোবাসি তার কাছে আসবো না? না, আসবেন না। আমাকে তো আপনার আর দরকার নেই। এই জীবন মূল্যহীন যে তাকে ছাড়া। আপনি খুব সুন্দর অভিনয় করতে পারেন। মিমির সাথে আপনি। আমি আমার মরা বাপ মায়ের কসম খেয়ে বলতে পারি ওর সাথে খারাপ কিছু করে নেই, শুধু নিজেকে বাঁচানোর জন্য এমন নাটক করা। আর ওই রৌদ্রহালা ফোন না কেটে দিয়ে সবকিছু শুনছে। আমি বিষ খেয়েছি, খুশি হন নাই আপনি? ঠাস ঠাস করে রিয়ার দুই গালে দুটো বসিয়ে একটু জোরেই বলল, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? মন চাইছে তোমাকে বেঁধে পিটাতে। আমি বলছি আত্মহত্যা করতে। আমার কোনো কথা ভালো করে না বুঝে চলে গেছো। তুমি তো মরে যেতে, সাথে 3টা জীবন নষ্ট হয়ে যেত। মাত্র একটু একটু করে বাঁচতে শিখেছি, এর মাঝেই তুমি শুরু করলে। সেদিন আমি বকা দিয়েছি বলেই তোমার রাগ করতে হবে, এটা মনে রেখো। তুমি আমার বউ, এজন্য আমি যা বলবো তাই তোমার শুনতে হবে। দরজার বাইরে থেকে রাইসা আওয়াজ করে বলছে, আপু দরজা হলো, ওই লাদেন শালা আসছে কি তোরে মারতে। ওর কথা শুনিস না আপু, ও বেঈমান প্রতারক। আমি আমার রাগকে কন্ট্রোল করতে পারছি না। রিয়া থেকে এটা বুঝে গেল। রিয়া আমার হাত ধরে বলল, চুপ করে বসে থাকো, কোনো কথা বলবে না। মারার হলে আমাকে মারতো, তুমি ভাইয়ার হাতে গুলি করেছো। রিয়া বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে বলল, কি হয়েছে? তুই আবার আমার আপুকে মারতে আসলি, তোরে তো আমি।
রিয়া রাইচার গেলে ঠাস করে একটা চড় দিয়ে বলল, ভুলে গেলি উনি তোর বড় বোনের জামাই? আর এটা কোন ধরনের অসভ্যতা দুলাভাইয়ের সাথে বেয়াদবি করা? উনি আমার স্বামী, মারবেন কাটবেন আবার আদর করবেন। দেখ তুই আমার ছোট বোন, প্লিজ আমাকে অন্তত শান্তিতে থাকতে দে। তুই আমার বোন বলে বেঁচে আছোস, নইলে তোর দুলাভাই তোরে কেটে ফেলতো। শিলার মতো পিচ্ছি একটা মেয়েকে কিভাবে ওদের হাতে তুলে দিতে পারলি? এই পর্যন্ত বলে রিয়া চুপ হয়ে গেল। রিয়া ভালো করে দাঁড়িয়ে থাকতে পারছে না। আমি এক হাতে শাড়ি ধরে দৌড়ে গিয়ে আরেকটা হাত দিয়ে রিয়াকে বুকের সাথে মিশিয়ে বললাম, বলছি না সুস্থ হবার পর ঝগড়া করবে? আর তোমার বোনকে বলো আমি এখানে থাকতে আসি, আমি আমার বউকে নিয়ে যেতে আসছি। আমার আপুকে বউ বলবে না। আপু কখনো আপনার সাথে যাবে না। এখন তুই এখান থেকে যা, গিয়ে তোর দুলাভাইয়ের জন্য খাবারের ব্যবস্থা কর। রাইসা চলে যেতে আমি দরজা লাগিয়ে রিয়াকে বিছানায় বসলাম, আর ধস করে শাড়ি খুলে নিচে পড়ে গেল। রিয়ার সাথে সাথে চোখ বন্ধ করে বলল, তাড়াতাড়ি পরে নেন আর এখান থেকে চলে যান। আমি শাড়ি পরে হাঁটু গেড়ে রিয়ার সামনে বসে ফুলের তোড়ার সামনে ধরে বললাম, প্লিজ আমার সাথে চলো। তোমাকে ছাড়া আমি জীবিত এক লাশ, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, আমার ভুল হয়ে গেছে। রিয়া আমার হাত ধরে বলল। ওঠেন। রিয়া আমাকে টেনে তুলে বলল, কম্বলের নিচে ঢোকেন, আপনার শরীর খুব ঠান্ডা হয়ে গেছে। আমাকে এখন যেতে হবে, শিলাকে একা রুমে রেখে আসছি, তোমার বান্ধবী চলে গেছে। রিয়া ফোনটা বের করে কাকে জানি কল দিয়ে বলল, আজকে রাতটা শিলার সাথে থাকতো একটু, তো দুলাভাই আমার কাছে চলে আসছে, এখন এই বৃষ্টির মাঝে যেতে পারবে না। রিয়া এই পর্যন্ত বলেই থেমে গেল। ওপাশ থেকে কোনো কিছু শোনা যাচ্ছে না, তবে রিয়া মুসকে মুসকে হাসছে, এটা আমি দেখতে পাচ্ছি। রিয়া কল কেটে দিয়ে বলল, অঞ্জনাকে বলে দিয়েছি, আপনার আর চিন্তা করতে হবে না। একটা কিছু দাও না পড়ি, বারবার এটা খুলে যাচ্ছে। এইদিকে দেখেন, আমি পরিয়ে দিচ্ছি। না থাক। আমাকে আর মারবেন না তো? আমি রিয়াকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বললাম, আমার ভুল হয়ে গেছে, আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে বকা দেব না। আগে তো দিয়েছেন। এখন কি শাস্তি দিবে আমাকে? দিব তো। তা কি শাস্তি দিবেন শুনি? এইদিকে মুখে গুণ দেখি। না এখনো আমার লিপকিস লাগবে না। ভেবে বলছেন তো? আমি রিয়াকে ছেড়ে দুই হাত দিয়ে ওর মুখ চেপে ধরে বললাম, তুমি এখন খুবই অসুস্থ, ভালো করে দাঁড়িয়ে থাকতে পারো না পর্যন্ত, আগে একটু সুস্থ হয়ে নাও। সকালে ভাইয়ার পা ধরে মাপ চাইবে। আমি পারবো না। থাক, পারতে হবে না, তোমার হয়ে আমি না হয় ধরে নিব। এসব বাদ দাও, দেখি চুলগুলো বেঁধে দেই, কেমন যেন এলোমেলো হয়ে আছে। হাসপাতাল থেকে আসার পর আর গোসল করতে পারি নাই, তোমাকে জেলে নিয়েছে বলে কত টেনশনে ছিলাম। অঞ্জনা আর রৌদ্রের মুখ থেকে সত্যি কথাগুলো শুনে আমি বুঝতে পারছি আমি কেমন ভুল করেছি। আর আমি জানতাম তুমি আসবে আজকে, এই জন্য লাঠি এনে রাখছি। আসো তোমাকে গোসল করে দিই। না লাগবে না, এখন অনেক রাত হয়ে গেছে। আমি রিয়াকে কোলে তুলে বললাম, আরে চলো দেখি। রিয়া আমার পরা শাড়িতে ধরে বলল, যে নিজের কাপড় পর্যন্ত ঠিক করে রাখতে পারে না, সে আমাকে আবার কি রাখবে? আপনি হলেন আমার সিনিয়র বউ, আপনি তো আমাকে আদর যত্ন করে রাখবেন, আমি কি রাখবো? অবশ্যই। ওগো সাহেব, ঠান্ডা লাগছে, গোসল কিভাবে করব? তোমার সাথে আমিও করি নেই। একদম না, বৃষ্টিতে ভিজে তোমার অবস্থা সিরিয়াস হয়ে গেছে। আমার সামনে তুমি গোসল? কি সামনে আর পরে, তুমি আমার কলিজার টুকরা জামাই। এখন ফালতু কথা না বলে তাড়াতাড়ি গোসল করিয়ে দেন। রিয়াকে গোসল করে দিলাম নিজ হাতে। ওয়াশরুম থেকে বেরোতে রিয়ার ফোনটা বিছানার উপরে টুং করে বাজতে লাগলো। রিয়াকে বিছানার উপর বসাতেই রিয়া ফোন রিসিভ করে হ্যালো বলে আমার হাতে দিল। আমি ফোন কানে নিতে উপাস থেকে সম্রাট বলল, আপনার নম্বরে কল দিয়েছিলাম কিন্তু আপনাকে পাই নাই। খুব কষ্ট করে ভাবির নম্বর জোগাড় করলাম। উপাস থেকে দুলাভাই আওয়াজ করে বলল, এত কিছু শোনার সময় নেই আমার, আজকে দুই ভাই বোনকে একসাথে মারবো। দেরি না করে তাড়াতাড়ি আয় তো, আর অপেক্ষা করতে পারবো না। তোর সেই জঙ্গল বাড়িতেই চলে আয়, অপেক্ষা করছি আমি। ফোন কেটে দিতে রিয়া বলল, কি হয়েছে, তোমাকে এমন দেখাচ্ছে কেন? না তেমন কিছু হয় নাই, আমাকে আবার এখন একটু বাসা যেতে হবে। রিয়া আমার কলার চেপে ধরে বলল, আপনাকে আমি খুব করেই চিনি, আমাকে বলেন কি হয়েছে। রিয়াকে কাছে টেনে নিয়ে ওর চুলগুলো বেঁধে দিলাম।
আলতো করে তাকে জড়িয়ে ধরে ঘাড়ে একটা চুমু দিয়ে বললাম, আমি আবার ফিরে আসবো, তুমি চিন্তা করো না। দেখো, আমাকে রাগাবে না বলে দিচ্ছি। কি হয়েছে তাই বলো। আচ্ছা শোনো তাহলে কি হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে রিয়াকে সবকিছু বলে বললাম। এতদিন আমি ভুল ছিলাম, আমি জানতাম আমার আপু কিছু করতে পারে না। এখন তাহলে? এত চিন্তা তোমার করতে হবে না, তুমি ঘুমাও তো। রিয়া আমাকে জোরে ধরে বললো, আমি আপনাকে যেতে দিব না। আপনি গেলে যদি আপনার কিছু হয়ে যায়, আমি আর আপনাকে হারাতে চাই না। এই পাগলি, আমার কিছু হবে না, আমি আজকেই ফিরে আসবো এবং এই রাতেই ফিরে আসবো। এখন আমাকে ছাড়ো। ফিরে আসবেন তো, নাকি আবার? শুধু আপুকে নিয়ে আসবো, এখন আমাকে যেতে হবে। আসেন, আমি দরজা পর্যন্ত দিয়ে আসি। না, তার দরকার নেই, যেখানে দিয়ে এসেছি সেখানে দিয়েই চলে যাব। রিয়াকে শক্ত করে চেপে ধরে বললাম, মন চাইছে তোমাকে কাছে পেতে, কিন্তু কোনো এক বাধা এসে আমাদের দূরে সরিয়ে দেয়। কাছে থেকেও আমি তোমার কাছে যেতে পারি না। আজকে রাতে আমি আমার সব কিছু আপনাকে দিব। অপেক্ষায় আছি আমি। যাবেন আর আসবেন। গো। রিয়াকে ছেড়ে আবার জানলা দিয়ে লাফিয়ে বের হয়ে গেলাম। এখান থেকে আমি সরাসরি একটা ব্যাংকে চলে গেলাম। আমি এখন জানি আমার কি করা উচিত। ব্যাংক থেকে টাকা উঠিয়ে একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে থানার দিকে যেতে লাগলাম। থানার ভিতরে গিয়ে দেখি পুলিশ কনস্টেবল সবাই মিলে বসে আড্ডা দিচ্ছে, আর রাইসা একটা চেয়ারে বসে ফোন টিপছে। এই মেয়েকে দেখলাম কিছুক্ষণ আগে বাড়িতে, এখন আবার থানায় চলে আসছে। হয়তো আমি ওদের বাড়িতে আছি বলেই চলে আসছে। রাইসা আমাকে দেখে এগিয়ে এসে বলল, কি চাই এখানে? আর তুই না আমার আপুর কাছে ছিলি, তাহলে এখানে কি করিস? রাইসাকে কিছু না বলে টেবিলের উপর ব্যাগ থেকে 1 লাখ টাকার বান্ডেল রেখে কনস্টেবলদের উদ্দেশ্যে বললাম, আজকে এই রাতে শুধু আমার জন্য কাজ করবে তোমরা। আমি যা বলবো তাই করতে হবে। যদি আমার কথা শোনো তো এখান থেকে এই 1 লাখ টাকার বান্ডেল তুলে নাও একটা একটা করে। আমার সাইডে এসে দাঁড়াও। রাইসা তো রেগে মেগে বললো, তুই আমার থানায় এসে আমার লোকজনকে টাকা দিয়ে কিনে নিয়ে যাবি? এত সহজ? আমি জানি ওরা মরে যাবে, তাও আমার কথা থেকে এক চুল পরিমাণও সরবে না। একটা কনস্টেবল এগিয়ে এসে বললো, শুধু এক রাতের জন্য তো আমি রাজি। এক কনস্টেবলের পিছনে পিছনে সবকটা এসে টাকার বান্ডেল হাতে নিল। রাইসা শুধু বোকার মতো আমার দিকে তাকিয়ে আছে, ও কোনো কথা বলছে না। আমি শার্টের ভিতর থেকে গোপন ক্যামেরা বের করে বললাম, আজকে রাতে আমার কথা যে শুনবে না তার চাকরি চলে যাবে। এই ভিডিওটা ভাইরাল করলে কি হবে জানো তো? এক পলকে সবার চাকরি চলে যাবে। রাত পোহালেই ভিডিও ডিলিট হয়ে যাবে। তোমরা তোমাদের জায়গায়, আমি আমার জায়গায়। এখন সবাই কাপড় চেঞ্জ করে রেডি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। আমার কথা মতো সবাই কাপড় চেঞ্জ করতে চলে গেল। আমি রাইসাকে উদ্দেশ্য করে বললাম, পাওয়ার দেখাবি না এখন, আমি পারি না এমন কোনো কাজ নেই। সবাই আসতেই আমি বললাম, চলো এখন আমার সাথে। রাইসা সবাইকে আমার সাথে যেতে নিষেধ করছে, কিন্তু ওদের তো আমি আগেই আটকে ফেলেছি। থানা থেকে বের হয়ে ওদের সবকিছু বুঝিয়ে দিলাম, কিভাবে কি করতে হবে। আমি একাই হেঁটে জঙ্গলের বাড়িতে চলে গেলাম। বাইরে অনেক ছেলে পিস্তল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওদের সামনে দিয়েই ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সম্রাট সহ সবাইকে একসাথে বেঁধে রেখেছে। দুলাভাই আমার সামনে দাঁড়িয়ে বললো, এই শালা বাবু, কি খবর? আগে আমার আপু কোথায় তাই বল। আরে ওয়েট, এত অস্থির হয়ে লাভ নেই। পরি ওর বোনকে এখানে নিয়ে আয় তো। দুলাভাইয়ের কথা মতো পরি একটা হুইল চেয়ার ঠেলতে আমাদের সামনে আসতে লাগলো। আপুর চেহারা দেখে আমার কান্না চলে এলো। আপু আমাকে দেখে কান্না করতে করতে বললো, এতদিন পর আমাকে খুঁজে বের করতে পারলি? আমি তোর আশায় ছিলাম যে আমার ভাই আসবে। অন্ধকারে বসে থাকতে থাকতে এখন আলো দেখতেও ভয় করে। আমাকে তোর সাথে নিয়ে চল না ভাই, প্লিজ। আরে নিব তো। এখান থেকে যাওয়ার কি এতই সহজ যে মনে হয় তোর? দুলাভাই আপুর গালে ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে বললো, তোকে দেখতেও আমার এখন ঘৃণা করে। আমি সাথে সাথে পিস্তল বের করে দুলাভাইয়ের মাথায় ঠেকে বললাম, আর একটা কথা বললে তোকে জায়গায় ভরে দেবো। তোর লোকদের বল ওদের ছেড়ে দিতে। দুলাভাই ভয়ে থর থর করে কেঁপে উঠে বললো, হুম, ওদের ছেড়ে দাও তাড়াতাড়ি। সম্রাট সারা পেতেই আমি বললাম, আপুকে নিয়ে বাইরে যাও, আমি এদিকটা দেখছি। দুলাভাই বললো, খুব বড় ভুল করেছিস তুই। এর পরিণাম কি হতে পারে জানিস তো? তাই আমাকে বাঁচাতে হবে না, তুই চলে যা এখান থেকে। আমি যেমন আছি আমাকে তেমনই থাকতে দে। আমি সম্রাটকে ধমক দিয়ে বললাম, নিয়ে যেতে বলছি না তোমাকে, আর বাইরের ছেলেগুলোকে ভেতরে আসতে বলো, তাড়াতাড়ি করো। আমার কথা মতো সম্রাট তাই কইলো। তুই করতে চাইছিস কি বলতো? একটু পর বুঝতে পারবে। দুলাভাইয়ের লোকগুলো ভেতরে আসতেই আমি তৈরি হয়ে দিলাম এক দৌড়। বাইরে গিয়ে দরজা বন্ধ করে আমি একটু দূরে গিয়ে বললাম, চালাও গুলি। একটা বলতেই দেরি হয়েছে, আর সব কটা পুলিশ ঝাঁপিয়ে আমার সামনে দাঁড়িয়ে বাসার ভিতরে গুলি চালাতে লাগলো। একটার পর একটা গুলি চলছে শুধু।
এক সময় সব কটা পুলিশ দরজা খুলে ভিতরে গিয়ে গুলি চালাতে লাগলো। সম্রাট এগুলো দেখে মাথায় হাত দিয়ে বলল, এটা কি করলেন স্যার? এরা তো দেখি সবকটাই পুলিশ। কিভাবে কি করলেন স্যার? আপনাকে আসলে স্যালুট করা দরকার। এখন তুমি গিয়ে সবাইকে বের করে বাসার ভিতরে আগুন লাগিয়ে দাও, যাতে লাশের কোনো চিহ্ন না থাকে। আমার কথা মতো সম্রাট ভিতরে চলে গেল। আমি আপুর পায়ের কাছে বসে আপুকে জোরে ধরে বললাম, আমি জানতাম আমার আপু কখনো আমাকে অপমান করতে পারে না, আমি ভুল ছিলাম। আপু কান্না করতে করতে আমার মাথা জোরে ধরে বলল, আমি জানতাম তুই আসবি, কিন্তু একটু দেরি করে ফেললি। যাই হোক, অবশেষে আমি আমার ভাইকে ফিরে পেলাম। তুই কি জানিস এসব কেন হয়েছে? তোর কিছু বলতে হবে না আপু, আমি সবকিছু জানি। তুই একটু বস, আমি সবাইকে বিদায় করে দিয়ে আসি। সম্রাট সহ সব পুলিশ বাইরে আসার সাথে সাথে পুরো বাসায় দাউ দাউ করে আগুন জ্বলতে লাগলো। আর আমি সবাইকে সবকিছু বুঝিয়ে বিদায় করে আপুকে নিয়ে বাসার দিকে রওনা দিলাম। দরজায় কলিং বেল বাজতেই অঞ্জনা এসে দরজা খুলে দিল। আমার সাথে থাকা আপুকে দেখে অঞ্জনা বলল, ইনি আমার বড় বোন হন। আর ওনাকে এতদিন বন্দি করে রেখেছিল দুলাভাই। এই জন্য আজকে ওর পুরো গোষ্ঠী সহ মেরে পুড়িয়ে দিয়েছি। আপনি আর ভালো হবেন না নাকি দুলাভাই? মেয়েটা কে রে, তোকে দুলাভাই বলছে? আপু ও রিয়ার বান্ধবী। রিয়া রাগ করে বাসায় চলে গেছে, এই জন্য আমি ওর কাছে গিয়েছিলাম আনতে। বাসায় আমার মেয়ে একা একা থাকবে বলে ওকে বলছে আসতে। অঞ্জনা এক কাজ করে দিবি, বলুন দুলাভাই। আপুকে কষ্ট করে একটু গোসল করে দিবি, সকালে রিয়া চলে আসবে। থাক ভাই, দরকার নেই, আমি একা করতে পারবো। অঞ্জনা হুইল চেয়ার টেনে ধরে বলল, আরে চলুন তো আপু। দুলাভাই আপনি একটু বসুন। অঞ্জনা আপুকে ওয়াশরুমে নিয়ে গেল। আমি চেয়ারে বসে চিন্তা করছি আপুকে এখন থেকে আমাদের সাথেই রাখবো। কিছুক্ষণ পর অঞ্জনা আপুকে নিয়ে বাইরে এসে বলল, হয়েছে। ধন্যবাদ অঞ্জনা তোমাকে। খাবার কি অর্ডার করে আনবো? না দুলাভাই, আমি রান্না করেছি। আর আপনি কি থাকবেন নাকি? না, যেতে হবে। রিয়া আমার জন্য অপেক্ষা করছে। আপুকে ঘুম পাড়িয়ে চলে যাব। আচ্ছা যান, আমি ঘুমাতে গেলাম, দরকার পড়লে ডাক দেবেন। অঞ্জনা চলে গেল। অঞ্জনা যেতে আপু বলল, আমি বন্দি আছি কত বছর ধরে রে? এসব চিন্তা করে মন খারাপ করিস না, আমি সকালে তোকে সবকিছু বুঝিয়ে বলবো। খেয়ে দিয়ে আগে ঘুমিয়ে নে। আমি নিজ হাতে আপুকে খাইয়ে দিয়ে বললাম, থাকতে পারবি একা? এখন আবার কই যাবি তুই? রিয়াকে বিয়ে করছি সেই কবেই, কিন্তু আজকে ওকে মেনে নিয়েছি। আর মেনে না নিয়েই বা কি করবো বল? বেচারি আমার জন্য বিষ খেয়েছে। আপু আমার মাথায় হাত দিয়ে বলল, মেনে নিয়ে সংসার কর। আমার সেই পিচ্চি ভাইটা আজকে কত বড় হয়ে গেছে। আমি আপুকে বিছানা পর্যন্ত এগিয়ে দিয়ে বললাম, সকালে রিয়াকে নিয়ে আসবো। অনেক রাত হয়ে গেছে, এখন যাবি? আপু যেতে হবে, নইলেও রাগ করবে। আচ্ছা তাহলে যা। কোনো সমস্যা হলে অঞ্জনাকে বলবি। বাসা থেকে বের হয়ে একা একাই হাঁটতে লাগলাম। এতদিন পর নিজেকে আজকে একটু হালকা হালকা মনে হচ্ছে। সব ঝামেলায় দূর করে দিলাম। রিয়ার বাসার সামনে গিয়ে আবার সেই মই দিয়ে বেয়ে বেয়ে উপরে উঠলাম। উপরে উঠে দেখি রিয়া ঘুমাচ্ছে। আমি চুপটি করে ওর পাশে বসলাম। ওকে জাগানো এখন আমার ঠিক হবে না। হঠাৎ করে আমার কোমরে 2 হাত দিয়ে কেউ একজন জড়িত হইলো। তোর এখানে আবার কেউ একজন কোথা থেকে আসবে? তার মানে রিয়া এখনো জেগে আছে। আমি রিয়ার 2 হাত ধরে বললাম, ঘুমাওনি কেন এখনো? রিয়া আরো শক্ত করে আমাকে জড়িত ধরে বললো, আমি জানতাম তুমি আসবে। রিয়া শোনো, কি হয়েছে? আমি রিয়াকে সবকিছু বলতে রিয়া বলল, আজকের পর থেকে যদি কারোর সাথে কোনো ধরনের ঝামেলা করতে দেখি না, তাহলে তোমার খবর আছে, কিন্তু বলে দিলাম। আর আপু কি আমাদের মেনে নেবে? মানবো না কেন? যাকে ভালোবেসেছি সেই তো আমার জীবন সাথী হয়েছে। এইভাবে জড়িয়ে রাখতে আমার ভালো লাগছে না। সারা রাত এখানেই থাকবো ম্যাডাম, যত ইচ্ছে তত জড়িয়ে ধরবেন, কেউ না করবে না। আমি এভাবে তোমাকে জড়িয়ে ধরতে চাই না। তাহলে আর কিভাবে বলেন ম্যাডাম? শাড়িটা খুলতে একটু সাহায্য করো না, খুব গরম লাগছে। এই মতলব তোমার না? এই ঠান্ডার মাঝে আবার গরম কিভাবে লাগে? আর আমি আসি তো তোমার কাছে, আগে তুমি সুস্থ হয়ে নাও। আজকে রাতে আমি আমার সব কিছু আপনাকে পেতে দেব না। মানে আপনাকে না পেলে আমি মরে যাব। প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না, আমি আপনার ভালোবাসা চাই। আমি গা থেকে শার্ট খুলে ফেললাম। আপনি যেভাবে চান সেভাবেই হবে, তবে সকালে আমাকে আবার বকা দেবেন না। আমি মরে গেলেও কোনো দিন বলবো না আমার স্বামী অপরাধী। আপনার পাঠকদের বলেন চলে যেতে, ওরা তাকিয়ে দেখছে তো। বলতে হবে না, ওরা এমনিই চলে যাবে। রিয়া আমার ঠোঁটগুলো আঁকড়ে ধরে নিল। ধীরে ধীরে আমরা আরো গভীরে যেতে লাগলাম। পরে যা হবার হবে, বিয়ে করলে তখন বুঝতে পারবেন পরে কি হয়েছিল। মাঝরাতে রিয়ার ডাকে ঘুম ভাগলো।
আমি ঘুম ঘুম চোখে তাকিয়ে বললাম, বলুন কি হয়েছে ম্যাডাম? রিয়া আমার মাথা ধরে বলল, কাপড় পরে নিন। আর কতক্ষণ এভাবে আমাকে জড়িয়ে রাখবেন? এখন তো ছাড়েন, গোসল করতে হবে। আর আপনিও চলেন। এই রাতে গোসল করবো আমি? আমাকে কি পাগল কুত্তা কামড় দিয়েছে? কিছু করার নেই সাহেব, বিয়ের পর এইসব করলে গোসল করতেই হবে। চলেন বলছি। না করলে কি হয় না ম্যাডাম? এবার কিন্তু আমার খুব রাগ হয়ে যাচ্ছে বলে দিচ্ছি। রিয়াকে ছেড়ে দিতে রিয়া দাঁড়িয়ে কাপড় পরে নিল। কি আর করবো, রিয়ার জোরাজোরিতে গোসল করে নিলাম। রিয়া আর আমি একসাথে গোসল করে আবার ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিয়া আমার বুকের উপর মাথা রেখে সুন্দর করে ঘুমিয়ে আছে। দরজার বাইরে রাইসে ডাকাডাকি করছে। রিয়াকে সরিয়ে উঠে আমি দরজা খুলে বললাম, বিরক্ত করো না, যাও এখান থেকে। আমি আপনাকে কিচ্ছু বলিনি, আমি আমার আপুকে বলেছি। আমি তোর বড় বোন, আর তুই তোর দুলা ভাইয়ের সাথে বেয়াদবি করিস? তোর মতো বোনের আমার দরকার নেই, আর কখনো আসবো না এই বাসায়। ঝামেলা করিস না। আর তোরা আমি রিয়ার হাত ধরে বললাম, চলো যাওয়া যাক, আর কখনো এই বাসায় আসবো না। আমি এখানে কিছু বলতাম, কিন্তু রিয়ার মুখের দিকে তাকিয়ে চুপ করে আছে। রিয়াকে কোলে তুলে সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। রিয়া কোল থেকে আমাকে জোরে ধরে বলল, মন খারাপ করলে? আরে না, মন খারাপ করার কি আছে, রিক্সা রাখবো নাকি? না স্যার, এসবের দরকার নেই। আপনি আমাকে কোলে করে বাসায় নিয়ে যান। আমার হাত বুঝি ব্যথা করবে না? করুন, আমি মালিশ করে ঠিক করে দেব। সে না হয় বুঝলাম, আপনি যে কলেজের প্রিন্সিপাল, ছাত্রছাত্রীদের ভিতরে যদি কেউ দেখে তাহলে কি সম্মান থাকবে? কি থাকবে আর কি চলে যাবে, তা দিয়ে আমি কি করব? আমার কাছে শুধু আমার স্বামী ইম্পর্টেন্ট। রিয়া শুনছেন না? গো, বলুন। তোমাকে অনেক অনেক ভালোবাসি। সোনা, আমিও তোমাকে ভালোবাসি। আমি কখনো ভাবিনি এই একটা পিচ্চি ছেলে আমাকে এতটা পাগল করে দেবে। তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো। তোমাকে ছাড়া আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না। তোমার জন্য আমি সব কিছু ত্যাগ করতে রাজি আছি। সে তো দেখলাম ম্যাডাম, মানুষ আমাদের দিকে কিভাবে তাকিয়ে আছে দেখো। থাকো, তাতে আমাদের কি? বাসার সামনে এসে গেছি, এখন তো নামো। রিয়া আমার কোল থেকে নেমে আমার হাত ধরে বলল, খুব ভয় লাগছে। কিছু হবে না, কলিং বেল দিয়ে দাঁড়িয়ে আছি। অঞ্জনা দরজা খুলে দিতেই শিলা আম্মু আম্মু বলে রিয়াকে জড়িত হলো। আপু টিভির সামনে বসে খেলা দেখছে। আমাদের দেখে আমাদের দিকে নজর দিল। আমি শিলাকে টেনে নিয়ে রিয়াকে বললাম, আপুর সাথে কথা বলে যাও। রিয়া আপুর পা ধরে সালাম করতে যাবে, তখন আপু রিয়াকে আটকে বলল, হয়েছে, সালাম করতে হবে না, বস এখানে। রিয়া সোফায় বসার পর আপু বলল, তোমার কারণে আজকে আমি আমার ভাইকে দেখতে পেয়েছি, নইলে ওদের মতো জানোয়ার আমার ভাইকে মেরে ফেলতো। না জানি আমার ভাই আজকে কোথায় কোথায় পাগল হয়ে ঘুরতো। অঞ্জনাকে ইশারা করে বললাম, কিরে আপু, এসব কিভাবে জানে? অঞ্জনা ইশারায় বলল, আমি সব কিছুই বলছি। তোমার আপু জোর করেছিল সব কিছু জানার জন্য। আমি ওদের মাঝে না থেকে রুমে চলে গেলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বিকেলে ঘুম থেকে উঠে দেখি রিয়া পাশ নেই। আবুকে জিজ্ঞেস করতে বললো কিচেন রুমে নাকি। আমি হেঁটে হেঁটে কিচেনে চলে গেলাম। গিয়ে রিয়াকে পিছন থেকে জোরে ধরলাম। রিয়া লাফিয়ে উঠে বলল, কে কে? আরে ম্যাডাম আমি। ও তুমি? বাসায় সবাই আছে কিন্তু, ছাড়ো বলছি। আমি রিয়ার শাড়ির ভেতরে পেটের উপর হাত রেখে বললাম, ছাড়তে তো মন চাইছে না। প্লিজ বাবু। আমি আরো শক্ত করে জোরে ধরে বললাম, ছাড়বো না। রিয়া আমার হাত গরম পাতিলের উপর চেপে ধরে বলল, এখন কেমন লাগছে? আমি সাথে সাথে হাত সরিয়ে পানিতে হাত ভিজে বললাম, এটা একটা কাজ করলে তুমি। ইস, আমার বাবুটা বুঝি খুব ব্যথা পেয়েছে। কই ব্যথা পেয়েছে দেখি একটু জান। আমাকে আর জান বলবে না তুমি। রাগে দুঃখে কিচেন রুম থেকে বের হয়ে গেলাম। ভিতরে সবাই মিলে বিশ্বকাপ খেলা দেখছে। আমি ওদের সাথে যোগ দিলাম। আবুকে আস্তে করে বললাম, আপু, আমরা ফ্যামিলির সবাই মিলে কক্সবাজার ঘুরতে যাই, ভালো হবে না? হয়, তবে আমি তো আর হাঁটতে পারবো না। চিন্তা করিস না, সেই ব্যবস্থা আমি করে নেব। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, তোকে কৃত্রিম একটা পা লাগিয়ে দেবো, হাঁটতে পারবি। আমার জন্য এত টাকা খরচ করবি? এসব বললে কিন্তু তোর সাথে কথা বলবো না আমি। রিয়া এসে বলল, আমি কোথাও যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। যার যাওয়ার ইচ্ছা নাই তার যেতে হবে না, কি বলিস আপু? আমার কথা শুনে রিয়া দাঁড়িয়ে বলল, দেখেন আপু, আপনার ভাই আমাকে কেমন ভালোবাসে। আপু ঠাস করে আমার মাথায় থাপ্পড় দিয়ে বলল, আর একদিন যদি দেখি এসব, তাহলে ঝাড়ু দিয়ে পেটাবো বলে দিচ্ছি।
সারাদিন বাসায় কাটিয়ে দিলাম, রাতে রুমে যেতে এই অভিমান করে বললো, ছোবেন না, আমার কিন্তু রাগ হয়েছে। বউয়ের অভিমান কিভাবে ভাঙাতে হয় তা জানা আছে আমার। এজন্য আমি শৈল থেকে কাপড় খুলে রিয়েল লাইট বন্ধ করে দিয়ে বললো, লুচ্চা বেটা একটু রেগে থাকতে দেবে না, খালি উল্টাপাল্টা চিন্তা। আমার বউ, আমি যা ইচ্ছে তাই করবো, তাতে কার ব্যাপার কি? তার আগে তোমার পাঠকদের কাছ থেকে বিদায় নাও। ও হ্যাঁ, ভুলে গেছি। এই সবাই আপনারা ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আর এখন সবাই ঘুমাতে যাও, আমরা আমাদের কাজ করি। টাটা, বাই বাই। এই গল্পের কাহিনী এখানে ইতি করলাম। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।